আসসালামু আলাইকুম ছোট বন্ধুরা, কেমন আছো? আজকে তোমাদের পরিবেশ রসায়নের গ্যাস ডায়নামিক্স পার্টের তৃতীয় ক্লাস। সো চলো পড়াশোনা শুরু করে দেই। আহ, হ্যাঁ, তোমার উপরে শান্তি বর্ষিত হোক। রাহিকুল আলম সাকিব। চলো পড়াশোনার শুরুতে আমরা একটু দেখে নেই যে আজকে আমাদের কি কি পড়তে হবে। আজকে আমাদের পড়ার শুরুতে আছে হচ্ছে চার্লসের সূত্রের অঙ্ক, কারণ গতদিন আমরা চার্লসের সূত্র শিখছিলাম। তারপরে আছে হচ্ছে তোমাদের বয়লার চার্লসের সমন্বয় সূত্র, কম্বাইন্ড ল বলে এটাকে। আর বয়লার চার্লসের সমন্বয়ে যে সূত্রটা বানাবো আমরা, সেই সূত্রের প্রবলেম সলভ করতে হবে, সমস্যাবলী। আর লাস্ট হচ্ছে অ্যাভোগাড্রোর সূত্র। এই অ্যাভোগাড্রোর যে সূত্রটা আছে, এটা বেশি ভালো করে শিখতে হবে। তার কারণটা হচ্ছে বইয়ে ভুলভাল তারা বোঝেই নাই, তারা ব্যাপারটা জানেই না। এটা হচ্ছে আমাদের সময়কার বইতে ক্লাস 9-এ আমরা পড়তাম, একেবারে 9-এর তৃতীয় অধ্যায়ে। অধ্যায়টার নামই ছিল হচ্ছে অ্যাভোগাড্রোর প্রকল্প। সো খুব মনোযোগ দিয়ে শুনবা, দিস ইজ সামথিং দ্যাট ইউ আর নেভার গোনা গেট ইন ইয়োর বুক। ওকে। সো এই জামানার কেউ জানেও না, এই যে তোমরা অনলাইনে যাদের খুব বিখ্যাত ট্রেন্ডিং টিচার দেখো, যে খুব একেবারে নিউজ ফিডে ভরে যায়, বাবারে বাবা লাখ লাখ লাইক, হ্যান ত্যান অমুক তমুক, এই গরু ছাগল একটাও জানে না। জানতে পারে দুই একটা, খুব রেয়ার, মানে বলে না আর কি, কারণ বইতে যা আছে ওইটাই ফলো করে, বোঝেই না যে অ্যাভোগাড্রো মানে, ধরো ব্যাপারটা এরকম যে তোমাকে শিখানো হইলো হচ্ছে কুলম্বের সূত্র, তো বা ফ্যারাডের সূত্র। ফ্যারাডের সূত্র আর কুলম্বের সূত্র তো একই না, দুইটাই চার্জ নিয়ে কাজ করে, ডিফারেন্ট জিনিস আর কি। সো ওই ফ্যারাডের সূত্র মুখে বলতেছে, বাট দেখাচ্ছে ধরো কুলম্বের সূত্রের অঙ্ক টঙ্ক, কারণ ও মনে করতেছে চার্জের একটা জিনিস দেখাইলেই হইলো। অ্যাভোগাড্রোর সূত্র আর অ্যাভোগাড্রোর সংখ্যা দুইটা ভিন্ন জিনিস। অ্যাভোগাড্রোর সূত্রের সাথে সংখ্যার কোনো সম্পর্ক নাই। আমার কথা কি বুঝিয়াছো? ওকে। নানি কেমন আছে সেটা তো আমি জানি না, তোদের নানির সাথে তো আমার ছাড়াছাড়ি। আমি কেন নানিরে পচাই বুঝোস না? আমি তোদের দাদা। সো তার সাথে আমার একটা ব্যাপার ছিল, হওয়ার কথা ছিল অনেক দূর, কিন্তু তার পাকনামির কারণে, তার বেশি বোঝার কারণে তার সাথে আমার আর কথা হয় না। তো আমি হচ্ছি তোদের দাদা। আমারে জিজ্ঞেস করতে পারিস দাদি কেমন আছে, কিন্তু আমারে তোরা নানির কথা জিগাইলে তো এই এই মহিলার কোনো খবর আমি রাখি না। মিস কল দেয়, ব্লক করে রাখি। নতুন নাম্বার কেনে, তার সিম কার্ডের ব্যবসা আছে, ফ্লেক্সিলোডের দোকানে বসে তোর নানি। সে নিজে মহিলাটা খুবই নন ফ্লেক্সিবল, বাট তার ফ্লেক্সিলোডের দোকান আছে। ব্যাপারটা খুব অদ্ভুত। হ্যাঁ, দাদি ভালোই আছে আলহামদুলিল্লাহ, আমার আমার সাথে থাকলে খারাপ থাকবে না। কি? সোহান বলতেছে নানি, না, নানিকে আমি পটা নেব না। হ্যাঁ, নানি তো অবশ্যই খারাপ, আমাকে কষ্ট দিলে খারাপ না? আমার মতো একটা কিউট মানুষ। এনিওয়ে আসো, চলো পড়াশোনা করি। কেলভিন স্কেল নিয়ে আরো দুই একটা কথা বলতে হবে। সেটা হচ্ছে শিরোনাম দেয়া আছে, ফিরে দেখা কেলভিন স্কেল। গতদিন আমরা যেটা বলেছিলাম, ধরো এইটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস, বাম পাশে হচ্ছে ডিগ্রি সেলসিয়াস স্কেল, আর ডান পাশে হচ্ছে কেলভিন স্কেল। তো এটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস যদি হয়ে থাকে, তাহলে আমাদের এখানে কত আছে? -1 ডিগ্রি সেলসিয়াস। এটা হচ্ছে -2 ডিগ্রি সেলসিয়াস। এরকম করে নামতে 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 সবচেয়ে নিচে যেটা নামা সম্ভব, সেটা হচ্ছে -273 ডিগ্রি সেলসিয়াস। এর নিচে কিছু পসিবল না। এর নিচে তুমি চাইলে লিখতে পারো -500 ডিগ্রি সেলসিয়াস, এটা হাস্যকর একটা কথা হয়েছে। ইট ডাজন্ট এক্সিস্ট নোওয়্যার ইন দ্য ইউনিভার্স। তাহলে এটা যদি -273 হয়, তাহলে তার ঠিক উপরের লাইনটা কত হবে, তার উপরের ডিগ্রিটা, সেটা হবে হচ্ছে -272 ডিগ্রি সেলসিয়াস। এটা হবে -271 ডিগ্রি সেলসিয়াস, এরকম করে যাইতে থাকবে। এখন কথা হচ্ছে, সবচেয়ে নিচু যে টেম্পারেচারটা পসিবল, এটাকে আমরা 0 ধরে নিয়েছিলাম। এটাকে যদি 0 ধরে নেই, তাহলে এখানে আমরা বলতে চাচ্ছি 0 কেলভিন। এটাকে নতুন স্কেলে নাম দেওয়া হয়েছে 0 কেলভিন। সো যখনই তুমি -273 ডিগ্রি সেলসিয়াস বলবা, উই অ্যাকচুয়ালি মিন এটা কেলভিন স্কেলে জিরো, জিরো লেভেলে আছে। তারপরে তুমি যখন এইখানে 1 ডিগ্রি বাড়ছো টেম্পারেচারে, তখন এখানেও আমরা বলে থাকি 1 ডিগ্রি বাড়ছে, অর্থাৎ 1 কেলভিন। এখানে যখন আর 1 ডিগ্রি বাড়ছে, আমরা এখানেও বলে থাকি 1 ডিগ্রি বাড়ছে, 2 কেলভিন হয়েছে। তো এরকম বাড়তে বাড়তে এখানে দেখো তো কতগুলো ঘর ছিল, 273টা ঘর ছিল। এখানেও আমরা 273টা ঘর করছি। তাহলে এখানে যখন 0 থেকে -273 নেমে আসছে, তখন এও 0 থেকে ওই বরাবর যে 273 ওঠার কথা। তাহলে এটা হবে হচ্ছে 273 কেলভিন। তাহলে তার যদি এক ঘর উপরে যাই, এ এক ঘর উপরে গেলে 1 ডিগ্রি সেলসিয়াস হয়, তাহলে এই এক ঘর উপরে গেলে হবে 274 কেলভিন। ওকে। তারপরে এ যদি এক ঘর নিচে নামে, ও এক ঘর নিচে নামলে মাইনাসে যায়, এ তখনও মাইনাসে যায় না, এ হয় হচ্ছে 272 কেলভিন, এরকম আর কি। সো এখন সেই ক্ষেত্রে একটা মজার ব্যাপার খেয়াল করো, আরো একটা লিখি আমি।
ধরো এখানে -271 কেলভিন হবে। কারণটা কি, এখানেও 1 ডিগ্রি নামছে, এখানেও 1 ডিগ্রি নামছে। তো এখন একটা কথা হচ্ছে কি, যে তোমার ডিগ্রি সেলসিয়াস এককে যে পরিবর্তন, কেলভিন স্কেলেও পরিবর্তন একই হয়। যেমন ধরো তুমি আগে ছিলে ধরো এই জায়গাটাতে, তুমি আগে ছিলে 0 ডিগ্রি সেলসিয়াস, সেইখান থেকে চলে আসছো তুমি -2 ডিগ্রি সেলসিয়াস। তাহলে পরিবর্তনটা কত? এই পরিবর্তনটা হচ্ছে 2 ডিগ্রি সেলসিয়াস। পরিবর্তনটা হচ্ছে 2 ডিগ্রি সেলসিয়াস। সেই অবস্থাটাকে যদি তুমি কেলভিন স্কেলে কথাবার্তা বলো, তাহলে তোমার কি বলতে হবে? 0 ডিগ্রি সেলসিয়াস আর বলতে পারবে না, তোমাকে এখন বলতে হবে 273 ডিগ্রি সেলসিয়াসে, সরি 273 কেলভিনে ছিলাম, সেইখান থেকে আমি চলে এসেছি কোথায়? সেখান থেকে চলে আসছি 271 কেলভিনে। তার মানে তখনও পরিবর্তন দেখো 2 কেলভিন। অর্থাৎ পরিবর্তনের কথা যদি বলা হয়, পরিবর্তনের মান ডিগ্রি সেলসিয়াস এককে যা, কেলভিন এককে তাই। আমার কথা কি বুঝতে বুঝতে পারতেছো? পরিবর্তনটা যদি বলি, আবারও দেখো এখানে পরিবর্তনের কি, ধরো আমি এখানে ছিলাম, কোনো কারণে আমি এখানে ছিলাম, -272 ডিগ্রি সেলসিয়াসে ছিলাম, সেখান থেকে আমি ধরো 1 ঘর উঠছি, 1 ডিগ্রি সেলসিয়াস উঠছি, তাহলে কত আসছি? -271-এ আসছি। এই জিনিসটাকে তুমি যখন, এই জিনিসটাকে তুমি যখন কি করবা, ওই ক্যালভিনে কনভার্ট করবা, তখন দেখো তো -272-এ ছিলে, ওই বরাবর ক্যালভিন কত? 1 কেলভিন। সেখান থেকে তুমি উঠছো কোথায়? এই জায়গাটাতে, এই জায়গাটাতে। তার মানে তোমার পরিবর্তনটা 1 কেলভিন থেকে গেছে কততে? 2 কেলভিনে। অর্থাৎ পরিবর্তন তখনও তোমার 1 কেলভিন। এখানেও এক 1 ডিগ্রি সেলসিয়াস পরিবর্তন হলে এখানেও তোমার 1 কেলভিন পরিবর্তিত হয়। ডিফারেন্সটা সেম। আশা করি বুঝতে পারছো। তাহলে আমরা একটা কথা বলতে পারি, ডিফারেন্স ইন ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার ইজ ইকুয়াল টু ডিফারেন্স ইন কেলভিন। কথাটা একটু লিখে রাখো, মারাত্মক গুরুত্বপূর্ণ কথা। ডিফারেন্স ইন ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার ইজ ইকুয়াল টু ডিফারেন্স ইন কেলভিন। ডিফারেন্স পার্থক্য। যারা বোঝো নাই তারা চলো দুই একটা অঙ্ক করি, তাহলে সব খোলাসা হয়ে যাবে আর কি। একটা ইজি কোয়েশ্চেন, কোন বস্তুর তাপমাত্রা 5 ডিগ্রি সেলসিয়াস হতে 57 ডিগ্রি সেলসিয়াস করা হয়েছে? 5 থেকে 57-তে, তার মানে তার ইনিশিয়াল টেম্পারেচার, আমরা একটু লিখি যদি, ইনিশিয়াল, ইনিশিয়াল মানে বুঝো প্রারম্ভিক, প্রাথমিক, শুরুর। ইনিশিয়াল টেম্পারেচার এটা ছিল কত? 5 ডিগ্রি সেলসিয়াস, যেটাকে আমরা এখন একটু কেলভিনে কনভার্ট করবো একটু পরে। আর ফাইনাল টেম্পারেচার সেটা ছিল কত? 57 ডিগ্রি সেলসিয়াস, 57 ডিগ্রি সেলসিয়াস। তো এখন আমরা একটু হিসাব করব যে এদের পার্থক্যটা তাইলে কত, এদের পার্থক্যটা তাইলে কত। অতএব ডিফারেন্স ইন টেম্পারেচার, সেটা হবে কত? 57 থেকে 5 বাদ দিলে কত হয়? 52 ডিগ্রি সেলসিয়াস ডিফারেন্স হয়। 52 ডিগ্রি সেলসিয়াস ডিফারেন্স হয়, ঠিক আছে? ওকে, এইবার একটা কাজ করো ভাই, তুমি প্রত্যেকটাকে কেলভিনে কনভার্ট করো, একটু দূরে যায় কনভার্ট করি, ওই দূরে যায় মর, ওরকম একটা ব্যাপার, দূরে যায় কনভার্ট করি। 5 ডিগ্রি সেলসিয়াস মানে কত? 5-এর সাথে 273 যোগ দাও, তার মানে হবে তোমার ভাইয়া কত? 278 কেলভিন। এইবার তুমি এটাকেও কনভার্ট করো, 57কে তুমি 57 ডিগ্রি সেলসিয়াস যেটা ছিল ওটাকে যদি কেলভিনে কনভার্ট করো, তাহলে 257 প্লাস হচ্ছে, সরি 257 না, 273 প্লাস হচ্ছে 57, দ্যাট বিকামস 330 কেলভিন। এখন আমরা চলো একটু বের করে দেখি যে ডিফারেন্সটা কত হয়। সেটা হচ্ছে এখানে এই যে 330 ছিল, 330 মাইনাস 278, এটা করলে কত হয় দেখো, বরাবর সে 52ই থাকে, তাহলে এটা তোমার হবে 52 কেলভিন। সো তাহলে আমরা কি বলতে পারি যে তোমার ডিফারেন্স ইন ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার যা ছিল, কেলভিন স্কেলেও ডিফারেন্সটা একই। বুঝিয়াছো আমার কথা বন্ধুরা? শুড আই গো অন? ওকে, ঠিক আছে। তাহলে এবার দেখো একটা অঙ্ক করা যাক চার্লসের সূত্রের। কি আছে এখানে? উদ্দীপকের পাত্রের, এই যে উদ্দীপকের পাত্রের চাপ স্থির রেখে, ডেফিনেটলি তোমার চাপ স্থির রাখতে হবে, কারণ তুমি চার্লসের সূত্র নিয়ে কাজ করবা। চাপ স্থির রেখে ওই গ্যাসের আয়তন আরো অতিরিক্ত 120 সেন্টিমিটার কিউব, অতিরিক্ত 120 সেন্টিমিটার কিউব বৃদ্ধি করা হলো। অতিরিক্ত 120 সেন্টিমিটার কিউব বৃদ্ধি করতে হলে তাপমাত্রা কত বৃদ্ধি করতে হবে? খুবই সুন্দর প্রশ্ন। তাহলে আমরা একটু লিখে ফেলি আমাদের কাছে গিভেন ডেটা কি কি ছিল। দেখো, প্রথম অবস্থার যে তাপমাত্রা অতিরিক্ত এত বৃদ্ধি করতে হলে, তাহলে ভলিউম 1 কত ছিল? ধরে নিলাম ভি, এটা ব্র্যাকেটে লিখে দাও, ধরি। প্রথমে আয়তন কত ছিল আমরা তো জানি না। ও জানি তো, এই যে লেখা ছিল, এই যে লেখা ছিল, আমি খেয়াল করিনি, সরি, 450 সেন্টিমিটার কিউব প্রথমে। তাহলে তোমার ভলিউম 1 কত ছিল? 450 এত
সেন্টিমিটার কিউব। সরি, আমি একটু গ্রামের চাচাতো ভাইদের মতো ভুল লিখে ফেলছিলাম। এটা হচ্ছে 450 এত সেন্টিমিটার কিউব প্রথম অবস্থার আয়তন। আচ্ছা, নির্ঝর নিহা নাকি নির্ঝিরা নিহা, ও বলতেছে -52 হবে কিনা। শোনা, তোমার প্লাস মাইনাস ডাজন্ট ম্যাটার, আমরা জাস্ট পরিবর্তনটা নিছি, পরিবর্তন ডিফারেন্স, বড়টা থেকে ছোটটাই বাদ দিয়ে দাও, কোনো সমস্যা নেই। আর ক্যালভিন স্কেলে নেগেটিভ জিনিসটা সম্ভব না, ঠিক আছে? ক্যালভিন স্কেল ধরাই হয়েছিল এইভাবে যে ওইখানে যেন কোনো নেগেটিভ আর না আসে, ঠিক আছে? মানে ক্যালভিন স্কেল নিয়ে আরো দুই একটা কথা বলি আর কি। শোনো, ব্যাপারটা কিরকম, ডিগ্রি সেলসিয়াস এককে নেগেটিভ টেম্পারেচার এক্সিস্ট করে, কিন্তু ক্যালভিন স্কেলে নেগেটিভ টেম্পারেচার এক্সিস্ট করে না। তার কারণটা কি ভালো করে একটু বোঝো। আজকে শেষ, এরপরে আলোচনা করবো না এটা নিয়ে, আজকে ভালো করে বুঝে নাও। এটা অনেকে বুঝে না যে ক্যালভিন স্কেলে কেন নেগেটিভ টেম্পারেচার এক্সিস্ট করে না। ধরো ডিগ্রি সেলসিয়াসটার কথাই যদি বলি, যে ডিগ্রি সেলসিয়াসে 0 ডিগ্রি সেলসিয়াস কাকে বলা হয়েছিল, কাকে ডিফাইন করা হয়েছিল, সেই টেম্পারেচারটাকে 0 ডিগ্রি সেলসিয়াস ডিফাইন করা হয়েছিল যে টেম্পারেচারে পানি জমাট বাঁধতে শুরু করে, অথবা বলা যায় বরফ গলতে শুরু করে। ধরা হয়েছিল ওরে বাউরে বাউ, এটা খুব ঠান্ডা, যে এইখানে আমরা চলছে 0 ধরি লই। এখন এই যে টেম্পারেচারটাকে 0 ধরা হয়েছিল, সেটা কি আসলে 0 ছিল? 0 বলতে আমরা কি বুঝি, ওখানে কিছু নাই, কোনো হিট নাই, এরকম একটা ব্যাপার। কিন্তু আসলে বাস্তবে ওইখানেও তখনও যথেষ্ট হিট ছিল, বিকজ উই ক্যান গো ইভেন বিয়ন্ড দ্যাট লেভেল। তো কত নিচে নামতে পারি, নিচে নামতে 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 দেখা গেল -273 ডিগ্রি সেলসিয়াসে নামতে পারি, আর নিচে নামা যায় না। কেলভিন স্কেলে করা হলো কি, যার নিচে আর কোনো টেম্পারেচার স্টেট পসিবল না, ওইটাকেই তোমার 0 ধরে নিয়ে কাজ শুরু করা হলো। যেহেতু ওইটাকে 0 ধরা হয়েছে, তাহলে ওই টেম্পারেচারের নিচে আর কোনো টেম্পারেচার পসিবলই না, ইম্পসিবল ব্যাপার। দ্যাটস ওয়াই তোমার কেলভিন স্কেলে নেগেটিভ টেম্পারেচার হয় না। এইরকম একটা উদাহরণ চিন্তা করো, ধরো তোমাদের ক্লাসে আমি একটা পরীক্ষা নিলাম, তো সেই পরীক্ষায় মেরাজুল বা স্মৃতি রানী, ধরো স্মৃতি সবচেয়ে কম নাম্বার পাইছে, পাইছে 2-4 কিছু একটা 100-র মধ্যে। তো ওকে আমি বললাম, স্মৃতি তুই এত গাধা, এত গাধা, তোকে আমি 0 ধরে নিব, যে তুই হচ্ছিস 0 গ্রেডের মেধাবী। আচ্ছা, ওকে 0 ধরে আমি ওর মাথার সাথে যে কারোর মাথা কানেক্ট করলেই, টাচ করাইলেই আমি তার মেধা মাপতে পারি, ব্যাপারটা ধরো এরকম। তো এখন এই যে স্মৃতিকে আমি 0 ধরে নিলাম, স্মৃতি কি আসলে এই 0? না রে বাবা, ও যথেষ্ট মেধাবী, দূর বেটা, কি বলো, অনেক কিছু পারে, বয়েলের সূত্র পারে, চার্লসের সূত্র পারে, একটু পরে অ্যাভোগাড্রোর সূত্র শিখবে। বাট ওকে আমি ধরে নিচ্ছি 0, ওকে ধরে নিয়ে আমি বাকি সবাইকে মাপতেছি। এখন কোন একদিন পথ চলতে চলতে আমি পাইলাম সাইয়েদ সারতাজ নূর, নূরের নানা রাস্তায় শুয়ে আছে, একেবারে হাত ঠ্যাং ছড়াই দিয়ে লেটকায় পড়ি আছে। তোরে বললাম, উঠ দেখি তোর মেধা কত, তোর জ্ঞান গরিমা কত। তো ওর নূরের নানাকে মেপে দেখলাম যে এ যে গরু, এটা কি গরু, এর চেয়ে গরু সম্ভব না, এটাকে তো হাইব্রিড লেভেলের গরু। আসলেই যদি তাই হয়, যে নূরের নানার চেয়ে বলদ পৃথিবীতে সম্ভবই না, বুঝো না? তখন আমি নূরের নানাকে যদি আজকে থেকে 0 ধরে নিয়ে কাজ করা শুরু করি, তাহলে সেই স্কেলে কোনোদিন কারো মেধা আরো কম হওয়া সম্ভব না। যেটা আমি আগে স্মৃতির স্কেলে মাপতাম, স্মৃতির স্কেলে মাপলে অনেকেরই মেধার মান নেগেটিভ আসতো, কারণ আমাদের স্মৃতিও যথেষ্ট ভালো পারে মাশাল্লাহ। কিন্তু নূরের যে নানা, আরে খোদা, বলদের এক শেষ, চূড়ান্ত বলদ, বলদ শিরোমণি। তো তাকে ধরা হয়েছে যখন 0, ওই স্কেলে আর কেউ নেগেটিভ আসবে না। তোরা কি বুঝছিস আমার কথা? ওকে, ঠিক আছে, চলো বন্ধু, জ্ঞানের পথে আগায় চলে যাই। সো তোমার প্রথম অবস্থার ভলিউম ছিল এটা, গ্যাসের ভর দেওয়া আছে 1.25 গ্রাম, যেটা কোনো কাজে লাগবে না, চাপ দেওয়া আছে 1.5 অ্যাটমসফিয়ার। যেহেতু তোমার চাপ স্থির রাখছে, সো চাপের মান আমার কোনো কাজে লাগবে না, এটা আমি গুল্লি করি ঢিসিয়াও ঢিসিয়াও, বুঝেছো? আমার ওটা কোনো কাজে লাগবে না, চাপ কোনো কাজে লাগবে না, গ্যাসের ভর কোনো কাজে লাগবে না, টেম্পারেচারটা কাজে লাগবে। তাহলে গ্যাসের ইনিশিয়াল টেম্পারেচার যেটা ছিল, ওটাকে আমরা নাম দিচ্ছি টেম্পারেচার 1, এটা হচ্ছে 298 কেলভিন, কারণ 25 ডিগ্রি সেলসিয়াস ছিল। ভালো করে বোঝো, আমাদের এই দুইটা ডেটা কাজে লাগবে, যেসব ডেটা কাজে লাগবে না তাদেরকে কেটে দেই, এটাও কোনো কাজে লাগবে না, এটাও কোনো কাজে লাগবে না, ওই দুইটা ডেটার কোনো কাজ নাই, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো তাহলে গ্যাসের আয়তন পরবর্তীতে কত হবে আমাকে একটু বলো, পরবর্তীতে গ্যাসের আয়তনটা কত, ভি টু এর ভ্যালুটা কত? তোমাকে বলেছে গ্যাসের আয়তন আরো অতিরিক্ত 120 সেন্টিমিটার কি বৃদ্ধি করতে হবে। তাহলে বর্তমান আয়তন কত? আগে যে আয়তন ছিল তা তো ছিলই, তার সাথে আরো বৃদ্ধি করতে হবে। শোনা, বৃদ্ধি করার মানে কি? যোগ করা। তাহলে যোগ করতে হবে কত? 120 সেন্টিমিটার। সো লেটস পুট ইট देयर, 120। তাহলে ভি ওয়ান এর মান ছিল 450, আর 120 কত হয়?
দূরও 400 570 570 সেন্টিমিটার কিউব। ঠিক আছে, ওকে। তাপমাত্রা কত বৃদ্ধি করতে হবে, তাহলে আমাকে কি জানতে চেয়েছে? T2 না, কিন্তু আমাকে জানতে চেয়েছে ডেল্টা টি কত, কত চেঞ্জ করা লাগবে, হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট দ্যাট ইউ নিড টু বি চেঞ্জিং। ওকে, তাহলে এবার চলো করি ভাই, কি করব, V1/T1 চার্লসের সূত্র ইকুয়াল টু হচ্ছে তোমার V2/T2। তো এখান থেকে তুমি বেসিক্যালি T2 এর মানটা বাইর করবা। V1 এর মানটা কত? V1 এর মানটা হচ্ছে 450 ডিভাইডেড বাই T1 এর মানটা কত 298 ইকুয়াল টু তোমার V2 এর মানটা কত 570 ডিভাইডেড বাই T2 এর মানটা কত আল্লাহ মাহবুব জানে, যাই হোক হিসাব করে বাইর করব। T2 এর মানটা একটু বের করে দেখতো ভাই কত আসে, T2 এর মানটা কত আসে? অশিক্ষিত কেউ কথা কয় না। 450 ইন্টু 570 ইন্টু 298 ভাগ হচ্ছে 450, এইটা করলে কোথায় গেলি তুই, 377.467 এত কেলভিনে আসছে। এখন তাহলে তোমার বাইর করো, সেটা হলো, এখন তাহলে তোমার বাইর করো যে ইয়া কত ছিল, ধরো তোমার এখন বাইর করবো হচ্ছে ডিফারেন্সটা কত ছিল, দেয়ারফর ডেল্টা টি ইজ ইকুয়ালস টু T2 এর মানটা তো বড় তাই না, হ্যাঁ, তাহলে T2 মাইনাস হচ্ছে T1 করলে কত আসে, মাইনাস তোমার 298, এটা করলে আসবে হচ্ছে 79.467 এত কেলভিন। এখন বলতো, ধর এটা অবজেক্টিভ প্রশ্নে আসছে, অবজেক্টিভ প্রশ্নে আনসারটা এটা দেওয়া নাই, আনসারে দেওয়া আছে 79.467 ডিগ্রি সেলসিয়াস, এটা দেওয়াই নাই, আনসার এটা দেওয়াই নাই, তখন বলো এটা কি কারেক্ট আনসার দেওয়া যাবে নাকি যাবে না, বলো। না, হ্যাঁ হ্যাঁ, না 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 না, দাদা 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 দাদা, যাবে 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 না যাবে না যাবে না যাবে 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 না যাবে 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 হেগে দিছে, এরা বলতে বলতে ফাঁকানা করে দিছে গরুর দল। এই গরু ছাগল, গরু ছাগল, এইটাও কারেক্ট আনসার, এইটাও কারেক্ট আনসার। একটু আগে আমি বলেছিলাম ডিফারেন্স ইন টেম্পারেচার, ডিফারেন্স অফ টেম্পারেচার ইন ডিগ্রি সেলসিয়াস ইউনিট অ্যান্ড ইন কেলভিন ইউনিট ইজ সেম ভ্যালু, সেম, একই কথা বলাই যাবে। সো আশা করি বুঝতে পেরেছো, ডান, এটা হয়ে গেল। পরের অঙ্কটা দেখি, পরের অঙ্কটা হচ্ছে তোমার সরি, পরের অঙ্কটা হচ্ছে তোমরা একটু পড়ো। ও ও কি হয়ে গেল, সেলসিয়াস হতে ইনিশিয়ালি ছিল 17 ডিগ্রি সেলসিয়াসে, তাহলে চলো আমরা এটাকে একটু লিখে ফেলি। সেটা হচ্ছে তোমার ইনিশিয়ালি ছিল কোথায়, টেম্পারেচার 1, টেম্পারেচার 1 হচ্ছে 17 ডিগ্রি সেলসিয়াস, 17 মানে 290 কেলভিন। আচ্ছা, তারপরে কি, এত হতে বাড়ানো হলো, ফলে গ্যাসের চাপ অপরিবর্তিত রইল। চাপ অপরিবর্তিত থাকার মানে চাপ নিয়ে আমার কনসার্ন নাই, লিখবই না আমি, কিন্তু আয়তন দ্বিগুণ হয়ে গেল। আয়তন দ্বিগুণ হয়ে গেল মানে কি ভাইয়া, মানে হচ্ছে ভলিউম 2 হ্যাজ বিকাম টুয়াইস অফ V1, আগে যে আয়তন ছিল তত এর দ্বিগুণ হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা ওকে। তাপমাত্রা কত বৃদ্ধি পেল, তার মানে কি জানতে চেয়েছে, জানতে চেয়েছে অতএব ডেল্টা টি ইজ ইকুয়ালস টু হোয়াট, ডিফারেন্স ইন টেম্পারেচার কত। তাহলে আমরা সূত্র কি শিখেছিলাম, V1/T1 ইজ ইকুয়ালস টু তোমার V2 বাই হচ্ছে T2। তাহলে এখন V1 এর মান কত আল্লাহ মাহবুব জানে, ও জানি না, জানার দরকারও নাই, ডিভাইডেড বাই T1 কত 290 কেলভিন, V2 এর মানটা কত টুয়াইস V1, T2 এর মানটা আমরা বের করব। তাহলে এখান থেকে আমাদের কি দাঁড়াচ্ছে, সেটা হচ্ছে দেখো তোমার V1 V1 কাটা যায়, V1 should cancel with V1, so temperature 2 becomes 2 into 290, এইভাবে লেখো তাহলে ভালো বুঝবা। অর্থাৎ এইটা সরাসরি আমি অঙ্ক না করে বলে দিতে পারতাম যে টেম্পারেচারের মানটা কত হবে, এইটা যে হবে এটা আমি অঙ্ক না করে বলতে পারতাম। কেন বলতে পারতাম জানিস, কারণটা খেয়াল করে দেখ, তোর কি বলছে, প্রেসার ঠিক রেখে আয়তন দ্বিগুণ হয়ে গেছে না, তো আমরা কি শিখছি ভাই, ভি সমানুপাতিক কত, বড় হাতের টি, তো তোমার ভলিউম যদি দ্বিগুণ হয় তাহলে তোমার টেম্পারেচারও কত হবে, দ্বিগুণ হবে।
এইটা যত গুণ বাড়বে ওইটাও তত গুণ বাড়বে, ঠিক আছে? ওকে, সো তাহলে ভালো করে বুঝো, এই অঙ্কগুলা যদি একটু ফিল করা যায়, অঙ্ক মানে এইসব ক্যালকুলেশন না করেই না সরাসরি আনসার বলে দেওয়া যায় যে এই অঙ্কের আনসার এটা হবে। আচ্ছা, টেম্পারেচার 2 হচ্ছে এত কেলভিন যদি হয়ে থাকে, তাহলে এবার বলো অতএব তোমার কি লাগবে, ডেল্টা টি লাগবে। তাহলে ডেল্টা টি শুড বি ইকুয়াল টু কোনটা মাইনাস কোনটা, টেম্পারেচার 2 মাইনাস হচ্ছে টেম্পারেচার 1। এটা কত আসে, 2 × 290, 2 × 290 ওইভাবে লিখতেছি বোঝার সুবিধার্থে, মাইনাস এখানে থাকবে শুধুমাত্র 290, কারণ আগে টেম্পারেচার ছিল তোমার ওই 290, তাহলে এখানে কত থাকে 290 কেলভিন। এখন এই 290 কেলভিন যেটা আসছে এটাকে কি আমি লিখতে পারবো কোনোভাবে 290 ডিগ্রি সেলসিয়াস? লেখা কি যাবে নাকি যাবে না বলেন? জি যাবে, ধন্যবাদ ছোট্ট বন্ধু। সো অবজেক্টিভ প্রশ্নে প্রায় এরকম ফাইজলামি করে, এইসব ছোট ছোট অঙ্ক, বাচ্চা বাচ্চা গুড়ি গুড়ি অঙ্ক তোমাকে দিয়ে ইয়ার কি করবে আর কি। হ্যাঁ, আচ্ছা, তোদেরকে আমি এবার একটা অঙ্ক বানায় দেই, দেখি পারিস কিনা। এখন মাথায় আসলো হঠাৎ করে, কোন গ্যাসের তাপমাত্রা, কোন গ্যাসের চাপ স্থির রেখে, এভাবে লেখো, চাপ স্থির রেখে তাপমাত্রা, দেখি যারা যারা পারবি তাদের সাথে দেখা হলে চকলেট খাওয়াবো। তাপমাত্রা 5 ডিগ্রি সেলসিয়াস হতে 15 ডিগ্রি সেলসিয়াস এ উন্নীত করলে গ্যাসের আয়তন কত গুণ হবে বলেন? অঙ্ক না করে আনসার বলেন তো। তাপমাত্রা দেখছেন 5 থেকে কোথায় নিয়ে গেছে, তাপমাত্রা নিয়ে গেছে 5 ডিগ্রি সেলসিয়াস থেকে 15 ডিগ্রি সেলসিয়াসে, তাহলে কত গুণ হবে? 3 গুণ হবে না? ওকে, তাহলে আনসার হচ্ছে 3 গুণ, ঠিক আছে? সবাই লেখো, তাহলে একবারে আনসার বলে দিব আমরা এখন থেকে। ওকে, আনসার হচ্ছে 3 গুণ। ওকে, এটা লেখার পরে একটা কাজ করো, সেটা হচ্ছে এটা কাইটা দাও, এটা হয় নাই। এই গরু ছাগল মনোযোগ দিয়ে শুন, টেম্পারেচার 3 গুণ হইলে আয়তনও যে 3 গুণ হয়, এটা কোন স্কেলের টেম্পারেচার 3 গুণ হইলে বলতো? কোন স্কেলের টেম্পারেচার? এটা কেলভিন টেম্পারেচার 3 গুণ হইলে। ভালো করে বুঝো, ভলিউম ইজ প্রপোর্শনাল টু বড় হাতের টি, ভলিউম ইজ প্রপোর্শনাল টু ছোট হাতের টি। কোনটা ভুল কথা বলেন দেখি, উপরেরটা না নিচেরটা? উপরেরটা সঠিক, নিচেরটা হচ্ছে ভুল। তোমার ডিগ্রি সেলসিয়াস ইউনিটে টেম্পারেচার 3 টাইমস হইছে, ডিগ্রি সেলসিয়াস এককে টেম্পারেচারটা 3 গুণ হইছে, কেলভিন স্কেলে কিন্তু হয় নাই। তোমার বের করতে হবে এই টেম্পারেচার শিফটটা কেলভিন স্কেলে কত টাইমস, কত গুণ। যত গুণ কেলভিন স্কেলে ইনক্রিজ করছে বা চেঞ্জ হইছে, ভলিউমটা আসলে তত গুণ চেঞ্জ হবে, ঠিক আছে? তাহলে কিভাবে করতে হবে দেখো, এই অঙ্ক করা লাগবে হইতেছে এইভাবে, সেটা হলো, ও কি অবস্থা ছোট্ট বন্ধু, তোমাদের কি? ওয়ালাইকুম আসসালাম, চলে আসো চলে আসো। কি অবস্থা মাসরুর, সবার? ওদের আমি একটা অঙ্ক দিছি বুঝছস, তুই আসছস ভালো করছস, একটু দেখ অঙ্কটা। 5 ডিগ্রি সেলসিয়াস থেকে টেম্পারেচার 15 ডিগ্রি সেলসিয়াস করছে, সো তাহলে তাপমাত্রা তো 3 গুণ হইছে, এখন ওরা বলতেছে আয়তনে 3 গুণ হবে। ওইটাই বলতেছিলাম। দেখো ব্যাপারটা কি, মাসরুর কিন্তু আনপ্রিপেয়ার্ড আসছে, ওরা সবাই এসে ধরে ফেলছে, তো তোমাদের এরকম সবসময় প্রিপেয়ার্ড থাকতে হবে। চলে আসো চলে আসো। এই তোমার শিখর গেঞ্জি কই? গেঞ্জি পাই নাই, দাদুকে রেগুলার খুঁজতেছিল, স্টুডেন্ট। দাদু হ্যাঁ, একটা দাদু। স্ক্রিনশট নাও না সবাই। এই ভাই ফুল কোর্স কিনে না, এইজন্য হচ্ছে উনি। ও তুমি ফুল কোর্স কেন নাই, শুধু ম্যাথ কোর্স কিনছো দেখছো? আচ্ছা তো হ্যাঁ, দাদুকেই সবাই লাভ করে। লাভ করে। একটা জিনিস নুরানো বলতে চলে আসলাম, আসো। হ্যাঁ নুরানো চলে আসো, হ্যাঁ। সমস্যা নেই। তো একটা জিনিস আমরা বলতে আসলাম যে আমাদের একটু আগে শিখর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে আমরা এসএসসি 24 ব্যাচের লক্ষ্য জিপিএ 5 কোর্সটা লঞ্চ করেছি। সো তোমাদের সময় কোর্সটা কিন্তু ফ্রিতে ছিল, এবার কিন্তু আমরা অনেকগুলো ফিচার অ্যাড করছি। এই স্পেশাল অনেকগুলো ফিচার অ্যাড করার জন্য আমাদের কিছু ফি রাখতে হয়েছে। সো এইবার কিন্তু কোর্সটা ফ্রি যাচ্ছে না, এবার কোর্সটা পেইড যাচ্ছে। কিন্তু তোমাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট, সেটা হলো তোমরা যারা যারা আমাদের লক্ষ্য জিপিএ 5 এর অন্তত একটা হলেও ভিডিও দেখেছিলা, এই ভিডিওটা দেখে তোমার যদি কোনো উপকার হয়ে থাকে, তাহলে সেই জিনিসটা, এই লক্ষ্য জিপিএ 5 কোর্সটার আমি তোমাদের কাছ থেকে অনেস্ট রিভিউ চাই। শিখবো জিতবো গ্রুপে। সো তোমরা সবাই অবশ্যই
তোমাদের সময়ে যে লক্ষ্য জিপিএ 5 কোর্সটা ছিল সেটা একটা অনেস্ট রিভিউ অবশ্যই শিখবো জিতবো গ্রুপে দিয়ে দিবা। যদি না দাও আমি কিন্তু খুঁজে খুঁজে ফিটের উপর তাল ফালাবো। এবং আরেকটা ব্যাপার হচ্ছে এখন যারা এসএসসি দিবে ওরা ঠিক এদের এক ব্যাচ জুনিয়র, রাইট? সো এটা তোমাদেরও নৈতিক দায়িত্ব, তোমরা বড় ভাই ছোট বড় আপু হিসাবে, যে জুনিয়রদেরকে গাইড করা আর কি। হ্যাঁ, এবং এই সুযোগ পাবা না। মাসুর তাল বের কর, তাল বের কর। তার চেয়ে বড় কথা দেখো, তোমরা অনেকে থাকতে পারো যে ভাইয়া জিপিএ 5 এর কোর্সটা হয়তো বা করিনি, কিন্তু একাডেমিক প্রোগ্রামে এসে আমার সম্পূর্ণ ধারণা পাল্টায় গেছে শিক্ষা সম্পর্কে। সো তারাও যদি একটু সাহস নিয়ে জানাও, কারণ অনলাইনে কোর্স করতে আসলে অনেকেই ভয় পায়, অনেকেই মনে করে যে আসলে অনলাইনে ঠিক মতন পড়াশোনা হয় কিনা। সো এই জিনিসগুলা তোমরা যারা অনলাইনে ক্লাস করছো তোমাদের কিন্তু ধারণা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। তো এই কারণে তোমরা একটু তোমাদের এন্ড থেকে যতটা সম্ভব তোমাদের জুনিয়র ভাই আপুদেরকে একটু সুন্দর করে বলো পোস্টের মাধ্যমে যে আমাদের যে কোর্সটা শুরু হয়ে গেছে, সাহস করে যাতে করে তারা এটা আমাদের সাথে যুক্ত হতে পারে। ধন্যবাদ সবাইকে। ওই যে কয়েকজন বলতেছিল যে ওর বোন আছে, ওর ভাই আছে, অলরেডি এনরোল করছে আর কি। সো বাকিরা করে ফেলো, মানে করায় ফেলো জুনিয়রদেরকে, তোমরা আবার কইরো না। রাইট রাইট, হ্যাঁ তোমাদের অনেকেরই নানা নানি আছে, বেশ বাচ্চা, সাইফ যোগাযোগ রাখে আর কি। হ্যাঁ, না সাইফ জানে এগুলো আর কি, ভালোই, তাই তো দেখলাম। ওকে ওকে, সো আমরা এখনকার মতো বিদায় নিচ্ছি। হ্যাঁ। সো এটা বলতেই আসছিলাম যে তোমাদের যে জুনিয়র আছে তাদেরকে সঠিক রাস্তা দেখাইতে হবে, ঠিক আছে? সঠিক পথ দেখাইতে আপু হবে। অনেক সুন্দর। নুরেন কিছু বলো। না না না, আমি একটা কথা বলতে চাই যে এতদিন জাস্ট একাডেমিক প্রোগ্রামে আমি 8 এর ক্লাসগুলো নিতাম, বাট রিসেন্টলি কিন্তু আমি 9 এর ক্লাসগুলো নিব, তো সেটার জন্য আমি অনেক এক্সাইটেড। ওদেরটা হয়তো বা নেওয়া হলো না। হবে হবে, একদিন ইনশাআল্লাহ। হ্যাঁ, স্বামীকে অসুস্থ বানাই দিলে নুরেন আপু চলে আসবে আর কি। আচ্ছা, ওকে, পোলাপেন দাদুকে চাচ্ছে, দাদু থাক বলতেছে, দাদু থেকে যাক, ওরকমই হবে, এখন হিসাব করি না আর কি, দেখবো। হ্যাঁ তাই না, আচ্ছা এগুলাই আচ্ছা, তো দরকার, হ্যাঁ এদেরই দরকার, রাইট, এরাই যাবে জায়গা মতো। ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। টাটা টাটা টাটা। 10টায় আসিস নাকি চলে যাবে পাণ্ডবেরা? ওকে চলো বন্ধুরা, তাহলে আমরা অঙ্কটা করে ফেলি, করে তারপরে তোমাদের পিঠের উপর তাল ফালাবে নাম। দেখো তাহলে এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে v1 ডিভাইডেড বাই t1 ইকুয়াল টু তোমার v2 ডিভাইডেড বাই t2। সো ভলিউম 1 কত ছিল আমরা জানি না, জানার দরকার নাই। টেম্পারেচার 1 কত ছিল, 5 ডিগ্রি সেলসিয়াস, মানে 278 কেলভিন, 278 কেলভিন, ইকুয়াল টু ভলিউম 2 কত হবে সেটাই বের করতে হবে। টেম্পারেচার 2 কত, 15 ডিগ্রি সেলসিয়াস, 15 মানে হচ্ছে 288 কেলভিন। আচ্ছা তাহলে এবার দেখ ভাই, ডিফারেন্সটা ডিগ্রি সেলসিয়াস এককে কত বলতো, ডিফারেন্সটা সরি ডিগ্রি সেলসিয়াস এককে কত, ডিফারেন্স দেখা যাচ্ছে না 10, ডিফারেন্স দেখা যাচ্ছে না 10 ডিগ্রি সেলসিয়াসে, কেলভিনেও দেখো 10, ডিফারেন্স সবসময় সমান থাকবে, ঠিক আছে? আচ্ছা এবার তাহলে আমরা বলতে পারবো যে v1 ইজ ইকুয়ালস টু, এই 278টাকে উপরে তুলে দিচ্ছি, তাহলে 278 ডিভাইডেড বাই 288 এরকম আসবে আর কি। তাহলে 278 ডিভাইডেড বাই 288, এটা করলে আসে হচ্ছে v2 ইন্টু 0.9652। এই যে এটা হচ্ছে আনসার, আনসার হচ্ছে এটা, যে এত গুণ। তোমাকে বলছে যে গ্যাসের আয়তন কত গুণ হবে, সরি ভুল বলছি, এটা আনসার না, v2 ইকুয়াল টু সামথিং লাগবে আমাদের। তাহলে পরের লাইনে লেখা যাবে v2 ইকুয়াল টু, আমার তো এটা দরকারই ছিল না, আমরা এখানে লিখি v2 ইকুয়াল টু, v2 থাকলো তাহলে এই পাশে আসবে আনসার ইনভার্স, কত আসে এটা 1.03036 এত v1। সো তোমার সঠিক আনসার হচ্ছে এটা, যে এত গুণ বাড়বে, বাড়বে না এত গুণ হবে আর কি। তোমরা কি বুঝিয়াছো আমার কথা নাকি বোঝো নাই? ওকে ঠিক আছে, চলো এবার পরের অঙ্কে যাই। একটি অক্সিজেন সিলিন্ডার এত অ্যাটমসফিয়ার চাপ সহ্য করতে পারে, বলো তাড়াতাড়ি বলো, এটাকে আমরা কি দিয়ে লেখা উচিত? এত অ্যাটমসফিয়ার চাপ সহ্য করতে পারে, তাহলে এটাকে কি দিয়ে লিখবো, P1 না P2? আচ্ছা প্রজ্ঞা, সাবাস ধরে ফেলছো, এটাকে সুন্দর করে লেখা উচিত, এটা হচ্ছে তোমার Pmax, ম্যাক্সিমাম প্রেসার যেটা সে উইথহোল্ড করতে পারে, ধরে রাখতে পারে, এন্ডিউর করতে পারে, সহ্য করতে পারে, সেটা হচ্ছে তোমার 250 অ্যাটমসফিয়ার, 250 অ্যাটমসফিয়ার। সিলিন্ডারটিকে এত অ্যাটমসফিয়ার চাপ এবং এত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অক্সিজেন দ্বারা পূর্ণ করা হলো, এখন যেটা আছে সেটাকে আমরা 1 নাম দিব। তাহলে তোমার এইটাকে নাম দিব P1, প্রেসার 1, 125 অ্যাটমসফিয়ার,
এবং টেম্পারেচার কত? টেম্পারেচার 1 হচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াস, মানে হচ্ছে 300 কেলভিন। ওকে, পূর্ণ করা হলো। কত তাপমাত্রায় সিলিন্ডারটি বিস্ফোরিত হবে? যে তাপমাত্রায় সিলিন্ডার বিস্ফোরিত হবে সেটা কত? আসলে যখন সিলিন্ডারের চাপ ওই ম্যাক্সিমাম প্রেসারে পৌঁছাবে তার একটু উপরে উঠলেই সিলিন্ডারটা ফেটে যাবে। তার মানে আমার বিস্ফোরিত হওয়ার শর্ত বের করতে গেলে তোমার লাগবে যে কোন টেম্পারেচারে প্রেসারটা আসলে পি ম্যাক্সে যায়। আমার কথা কি বুঝছো? যখন আসলে প্রেসারটা পি ম্যাক্সে যাবে ওই সময় আসলে সিলিন্ডারটা ফেটে যাবে। তাহলে পি ম্যাক্স মোমেন্টে যে টেম্পারেচারে যায় তাকে কি বলে জানো? পি ম্যাক্স মানে P1 মোমেন্টে যে টেম্পারেচারে যায় তাকে বলে T1। তো পি ম্যাক্স মোমেন্টে যে টেম্পারেচারে যায় তাকে কি বলবো আমরা? টি ম্যাক্স। সো বেসিক্যালি তোমাকে জানতে চাইছি টি ম্যাক্স এর মানটা কত, বুঝিয়াছো? ওকে, সো ঘটনা হচ্ছে এই অঙ্কটা এই মুহূর্তে করা যাবে না, অঙ্কের সিকোয়েন্সটা একটু চেঞ্জ হয়েছে, মানে এটাকে আমরা একটু পরে করতেছি, সলভ করতেছি পরে, বাট জাস্ট অঙ্কের পড়াটা পড়ে রাখলাম। এবার চলো পরের অঙ্কটা দেখি। খুবই সুন্দর অঙ্ক, এটা কিন্তু তোমার ঢাকা ইউনিভার্সিটিতে আসা একটা প্রশ্ন, এটা ঢাকা ইউনিভার্সিটিতে আসা একটা প্রশ্ন, একটু মনোযোগ দিয়ে দেখো। স্থির চাপে, ওই যে স্থির চাপ, সেই চার্লসের সূত্রের মূল কথা, একটি নির্দিষ্ট পরিমাণ কোনো গ্যাসের তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস হতে, তার মানে ইনিশিয়ালি যে টেম্পারেচারটাতে ছিল টেম্পারেচার 1 সেটা হচ্ছে তোমার 298 কেলভিন, এত হতে কত ডিগ্রি সেন্টিগ্রেডে উন্নীত করলে তার আয়তন দ্বিগুণ হবে, মানে ভলিউম 2 হবে টুয়াইস V1। সো অঙ্ক না করেই সরাসরি উত্তর বলে দাও, এই অঙ্কে টেম্পারেচার 2 এর মানটা কত? তাড়াতাড়ি বলো বলো। 25 50? না রে বাবা, তোরা এইটারে ডাবল করে দিচ্ছিস কেন গাধার দল? আহা, বোকারা বোঝে নাই বাবুরে। আয়তন মানে আয়তন ততগুণ হয় তাপমাত্রা যতগুণ হয়, বাট সেই তাপমাত্রাটা হওয়া লাগে কেলভিন স্কেলে, সো তোমার টেম্পারেচারটা যেটা দেখতেছো 25 ডিগ্রি সেলসিয়াস, ওটাকে ওখানে রেখো না, ওটাকে নিয়ে চলে যাও কেলভিনে নিয়ে চলে গেলে যে টেম্পারেচার পাবা তার দ্বিগুণ করা লাগবে। তাহলে এবার টেম্পারেচার 2 কত আসবে জানো? এটার একবার আনসার বলে দেওয়া যায়, আমি একটা কাজ করি, পাশে লিখি। টেম্পারেচার 2 আসবে, গ্যারান্টি দিয়ে বলবো 298 ইন্টু হচ্ছে 2, অর্থাৎ 596 এত কেলভিন। এটা গ্যারান্টি, এটা হবেই মাস্ট। তোমরা চাইলে হিসাব করে দেখতে পারো, চলো তাহলে আমরা লিখি V1/T1 ইকুয়াল টু কত হবে তোমাদের V2/T2। তাহলে V1 এর মানটা কত জানি না আমরা, তার আয়তন দ্বিগুণ হবে বলছে, তাহলে তোমার V1 থাকলো বাই হচ্ছে T1 এর মান 298 কেলভিন, V2 এর জায়গায় লিখবো হচ্ছে আমরা টুয়াইস V1, আর T2 এর মানটা কত বাইর করতে হবে। তোরা একটু খেয়াল করে দেখ কত আসে। এই V1 এর সাথে এই V1 কাটা যায়, তাহলে T2 টা উপরে উঠবে আর এই 298 টা উপাশে যাবে, তাহলে T2 টা ইকুয়াল টু কত আসে? 2 × 298। দেখছেন, অঙ্ক না করে আমি আগে আনসার বলে দিচ্ছিলাম যে ওইটাই হবে মাস্ট, ওই যে ওইটাই আসছে, বুঝিয়াছো? আচ্ছা, এইবার দেখো বন্ধু, সো তোমাকে কি জিজ্ঞাসা করেছে? তোমাকে বলেছে যে টেম্পারেচার 2 যেটা পাইলা তুমি 596 কেলভিন, টেম্পারেচার 2 যেটা পাইছো 596 কেলভিন, এটা 596 হয়, 596 কেলভিন, এইটা কিন্তু আনসার না, কি করা লাগবে বলেন তো এবার? ডিগ্রি সেলসিয়াসে নেওয়া লাগবে, রাইট? কারণ ওরা বলছে কত ডিগ্রি সেন্টিগ্রেডে উন্নীত করলে। তাহলে আমার কি করা লাগবে জানো? তোমার এবার বলা লাগবে হচ্ছে যে এটাকে একটু এদিকে নিয়ে চলে যাই। তাহলে টেম্পারেচার 2 যেটা, এটা তো 596 কেলভিন, এরপরে যেটা করবা 596 থেকে মাইনাস করবা হচ্ছে 273। তাহলে এবার এটা কি হয়ে গেছে বলো তো? ডিগ্রি সেলসিয়াস। 596 থেকে 273 বাদ দিলে কত হয়? 596 মাইনাস 273, 323 এত ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, এখন বলো এইটা কি আনসার নাকি অন্য কিছু আরো করা লাগবে বলো? এটা কি আনসার নাকি অন্য কিছু করা লাগবে? এইটাই আনসার। কেন এইটাই আনসার বলো তো? বলো কেন এটাই সঠিক আনসার, আর কিছু করা লাগবে না। এখানে একটা বিশেষ অক্ষর আছে, অক্ষর বলতে একটা প্রত্যয়, মানে প্রকৃতি প্রত্যয়, তোমরা তো শুনছো বাংলাতে, একটা বিশেষ প্রত্যয় আছে, সেই প্রত্যয়টা থাকার কারণে একার, সাবাস ধরে ফেলছে, এইখানে একটা একার আছে। কত ডিগ্রি সেন্টিগ্রেডে উন্নীত করলে, কত ডিগ্রি সেন্টিগ্রেডে ফাইনালি কত যাইতে হবে, কততে থাকতে হবে, এটা জানতে চাইছে। এবং ভেবে দেখ, এই অঙ্কটাই ডিফারেন্ট হয়ে যাইতো যদি বলতো কত ডিগ্রি সেন্টিগ্রেড উন্নীত করতে হবে। তাইলে কি করা লাগতো জানো? এই যে টেম্পারেচার 2 টা পাইছো, এখান থেকে টেম্পারেচার 1 মাইনাস করা লাগতো। 323 থেকে মাইনাস কিন্তু 298 করা যেত না, তখন এখান থেকে মাইনাস করতে হতো 25, কারণ এটা ডিগ্রি সেলসিয়াসে ওইটাও ডিগ্রি সেলসিয়াসে,
বাবা তোরা কি আমার কথা বুঝছস? ভাই বিশ্বাস কর এই অঙ্কগুলা না দেইখা খুব নিরীহ মনে হয়, বাট এইগুলো হইতেছে সবচেয়ে বড় হারামি। মানে কি আর বলবো, একটা অক্ষর এদিক ওদিক যাওয়ার কারণে, একটা অক্ষর, একটা একটা প্রত্যয়, মানে ওই যে কি বলে, ছোটবেলায় আমার মনে পড়ে ক্লাস 8-এ ছিলাম সম্ভবত, তখন ওই ডিবেট করার সময়, বিতর্ক প্রতিযোগিতার সময় আমাদের প্রথম যেদিন ডিবেটে কাজে লাগাই দিছে, সেই ডিবেটের টপিকটা এরকম ছিল যে নারী শিক্ষাই জাতি গঠনের মূল মন্ত্র। তো আমি তো ছিলাম বিপক্ষ দলে। তো ওইখানে হয়েছে কি, মানে আমাদেরকে স্যার শিখাই দিছিল যে এখানে এই পয়েন্টটা তুলতে হবে যে কথাটা সত্যি, তবে এখানে একটা ই প্রত্যয় যুক্ত করা হয়েছে, এই ই প্রত্যয় আপত্তি আছে। নারী শিক্ষা মানে বলা যাবে না যে এইটাই একমাত্র পদ্ধতি, মানে এইটা, তোরা কি বুঝছিস আমার কথা? নারী শিক্ষা অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ, একটা স্টেপ, বাট এখানে রস্যই প্রত্যয় মানে ই প্রত্যয় যুক্ত করা হয়েছে, দ্যাট ইজ আওয়ার অবজেকশন। সো এন্ড ডেফিনেটলি উই ওয়ান, এবং আমি বেস্ট বক্তা হয়েছিলাম আর কি। সো এই যে আকার রস্যিকার দীর্ঘইকার বদলাইলে বাংলা ভাষায় যে বহু কিছু বদলে যায়, এইটা খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার আর কি। ওকে চলো বন্ধু পরের অঙ্কে যাই। ও না, এবার আমাদের দেখতে হবে বয়েল ও চার্লসের সমন্বয় সূত্র, কম্বাইন্ড ল। কেন কম্বাইন্ড ল দেখতে হবে সেটা আমরা পরে বলতেছি, বাট আপাতত আমরা চলো কম্বাইন্ড লটা দেখে আসি। সমন্বয়, কম্বিনেশন দেখবো আমরা এখন। কিভাবে দেখা যায় বয়েলের সূত্র অনুসারে, মানে বয়েল বলেছেন ভি সমানুপাতিক হচ্ছে 1/p, বলেছেন কিনা? অবশ্যই বলেছেন। কখন এটা? এইটা হয় তখন যখন টেম্পারেচারটা ফিক্স থাকে এবং মোল নাম্বারটা ফিক্স থাকে, ঠিক আছে? ওকে, এইবার চার্লস কি বলছে? চার্লস সাহেব আবার বলছেন যে ভলিউম প্রপোর্শনাল টু কেলভিন টেম্পারেচার আর অ্যাবসলিউট টেম্পারেচার। এইটা আবার কখন ঘটে? যখন তোমার ভাইয়া প্রেসারটা কনস্ট্যান্ট থাকে এবং মোল নাম্বারটা ফিক্স থাকে। বুঝছাস? অশিক্ষিত দল কিছু বোঝে না। এখন সমানুপাতের ধর্ম অনুযায়ী অতএব সমানুপাতের ধর্ম অনুযায়ী, সমানুপাতের আবার ধর্ম আছে, ও কিন্তু বিধর্মী না, ধর্ম অনুযায়ী বলা যাবে সেটা হচ্ছে যে ভি সমানুপাতিক টি ডিভাইডেড বাই পি। এখন কথা হচ্ছে এটা কিভাবে বলা গেল, কেন বলা গেল? কারণটা হচ্ছে, শোনো ভাই, তোমার এই কথাটা কি বলে যে ভলিউম যদি বাড়াও তাহলে টেম্পারেচারও বাড়বে, অথবা উল্টা করলে টেম্পারেচার যদি বাড়াও ভলিউমও বাড়বে। তাহলে দেখো তো এখানে কথাটা সত্যি কিনা। হ্যাঁ, টেম্পারেচারের সাথে ভিটা সমানুপাতিক আছে, টি বাড়লে ভিও বাড়বে, গেল, এই কথা মেনে ফেলছে। আবার এই কথা কি বলছে, প্রেসার যদি বাড়াও তাহলে ভলিউমটা হচ্ছে কমবে। তা সেই কথা তো এখানেও মানে, প্রেসার যদি বাড়াও তাহলে ভলিউমটা কমবে। তোমরা কি বুঝিয়াছো? ওকে, এখন বল দেখি এই সময়টাতে কি কনস্ট্যান্ট, এই সময়টাতে কি কনস্ট্যান্ট? যখন আমি এই কথা বলছি তখন আমার কি কনস্ট্যান্ট বলো? মোল নাম্বার কনস্ট্যান্ট। গুড, তাহলে এখন শুধুমাত্র কনস্ট্যান্ট হচ্ছে নাম্বার অফ মোলস, বিকজ সমীকরণের মধ্যে যারা একবার ঢুকে যায় ওইগুলোর মান পরিবর্তিত হয়। সমীকরণের মধ্যে যদি ঢুকে যায় তাহলে তার মান পরিবর্তিত হয়, ওকে কনস্ট্যান্ট বলা যাবে না। সমীকরণের যে নাই সে হচ্ছে কনস্ট্যান্ট থাকে, ঠিক আছে? তাহলে ছোট হাতের এন কনস্ট্যান্ট রাখলাম। তাহলে এর পরের লাইনে আমরা একটা কাজ করতে পারি, সেই কাজটা হচ্ছে আমরা এখানে বলতে পারি যে, পরের লাইনে যাই, এখান থেকে যাচ্ছি, এখান থেকে ওখানে যাচ্ছি, আমি একটা কাজ করি, মার্ক করে যাই, এইখান থেকে ওই লাইনে চলে গেছি। কি গেলাম, আমরা একটা কথা বলতে পারি, ভি ইকুয়াল টু কোন একটা কনস্ট্যান্ট নিয়ে আসবো, ধরো কে নামক একটা কনস্ট্যান্ট আছে, ইনটু টি ডিভাইডেড বাই পি। তার মানে বলা যায় কোন একটা গ্যাসাস সিস্টেমের জন্য যদি মোল নাম্বার ফিক্স থাকে তাহলে প্রেসারটাকে বামে গুণ করি, পিভি ডিভাইডেড বাই টেম্পারেচারের যে রেশিও, এইটা কনস্ট্যান্ট। বুঝিয়াছো? তাহলে পরের লাইনে কি বলা যাবে, আমরা গতদিনও করেছিলাম, সেটা হচ্ছে প্রথম অবস্থার চাপ, প্রথম অবস্থার আয়তন এবং প্রথম অবস্থার তাপমাত্রার যে অনুপাত, সেটার সাথে একটু পরে তুমি যদি চাপ চেঞ্জ করো তখন আয়তন একটা চেঞ্জ আসবে, টেম্পারেচারও ধরো চেঞ্জ হয়েছে, এই রেশিও গুলো সব কি থাকবে, সমান থাকবে। তোমরা কি বুঝিয়েছো আমার এই কথাটা? দ্যাট রেশিও শুড বি ইকুয়াল অলওয়েজ। হ্যাঁ, তাহলে আমরা কি লিখতে পারি, p1 v1 by t1 equal to p2 v2 by t2, and that is nothing but we call কিসের সূত্র? এটাকেই বলে বয়েল এবং চার্লসের সমন্বয় সূত্র। আমরা এটাকে বারবার ব্যবহার করব, এবং এই সূত্রের সুবিধাটা কি শোন, তোদের গতদিনকে একটা উদাহরণ বলছিলাম যে তোদের কোন একটা ফ্রেন্ডের বিয়ে হয়েছিল, কার জানি হানিমুনে যাচ্ছিল সৌদি আরবে, বলছিলাম এটা? বলছিলাম না কেন না?
বিচিত্র লাগতেছে কার কাছে জানি। আচ্ছা শোন, গতদিন আমি যে কথাটা বলছিলাম এটা একটু ভুল ছিল। কেন? ধরে নে তোদের এই যে কি বলে রৌনক, রৌনকের বিয়ে হয়েছিল। কার যে বিয়ে দিছিলাম গতদিন আমার মনে নেই, আজকে আরেকটার বিয়ে দিই। রৌনক ধর ওর বউরে নিয়ে সৌদি আরব যাচ্ছিল। তো এর মধ্যে আবার এই কি বলে আহ কি নাম, সাবা ইসলাম, সাবা সাবা এসে বলছিল বিমানের সামনে দাঁড়া বন্ধু একটু কাজ আছে। তো এক বেলুন গ্যাস দিছিল, নানার বেলুন। তো ওই গ্যাস নিয়ে ইয়ার মন খারাপ ছিল, রৌনকের মন খারাপ ছিল যে কিরে ভাই এতটুকু গ্যাস দিলে, এতদিনের বন্ধুত্ব। তো ওই যে তারপরে হিসাব করতেছিল যে এই বেলুন আমার জেদ্দায় যেতে যেতে কত আয়তন হবে। সেই হিসাবটা আসলে বয়েলের সূত্র দিয়ে করা যাইতো না, চার্লসের সূত্র দিয়েও করা যেত না। কেন করা যেত না? কারণটা শোন, বিমানটা যখন ভূমি থেকে আস্তে আস্তে উপরে ওঠে, সৌদি আরবের দিকে আগাচ্ছে অনেক দূর এইভাবে, তারপর আবার না ল্যান্ড করতেছে, ভূপৃষ্ঠের সাথে উচ্চতা পরিবর্তন হওয়ার সাথে সাথে তাপমাত্রারও পরিবর্তন হচ্ছে, একই সাথে কিন্তু চাপেরও পরিবর্তন হচ্ছে। মানে বোথ দ্য থিংস আর গেটিং চেঞ্জড এট দ্য সেম টাইম। সো সেই যে পরিবর্তন দুইটার, আচ্ছা হ্যাঁ এটা ভালো কথা বলছে, বিমানের ভিতরে চাপ তো একই থাকার কথা, রাইট? ধরে নাও আপাতত বিমানের ভিতরেও চাপ পরিবর্তন হচ্ছে। তার কারণটা হচ্ছে তোমার বাংলাদেশ বিমানে যাচ্ছে, বিমানের সব নষ্ট, কলকবজা নষ্ট, ঝামেলা আর কি। এইভাবে একটু কল্পনা করো। সো এই যে একটা কমপ্লেক্স সিস্টেম, যে ক্ষেত্রে বিমানটা উপরে ওঠার সাথে সাথে বেলুনের উপরে চাপ কমে যাচ্ছিল, সো আয়তন বেড়ে যাচ্ছিল, সেই সাথে আবার ধরো সূর্যের কাছে যাচ্ছে বলে তাপমাত্রাও বাড়তেছে, ধরে নাও আর কি। সো এই যে একটা কমপ্লেক্স সিস্টেম, এখানে দুইটা জিনিস একসাথে চেঞ্জ হচ্ছে, টেম্পারেচারও চেঞ্জ হচ্ছে, প্রেসারও চেঞ্জ হচ্ছে। তার জন্য তুমি ইন্ডিভিজুয়ালি বয়েলের সূত্র কাজে লাগাইতে পারবা না, চার্লসের সূত্র কাজে লাগাইতে পারবা না। কিন্তু তোমার হাতে যদি এই সূত্রটা থাকে তাহলে তুমি একবারে কাজে লাগাইতে পারবা, কারণ তোমার প্রেসার টেম্পারেচার দুইটা চেঞ্জ হইলেও ভলিউম যে ফাইনালি কত হবে সেটা এই সূত্র দিয়ে বের করা যায়। তোমরা কি বুঝিয়াছো বন্ধুরা আমার কথা? ওকে, সো ব্যাপারটা হচ্ছে এই আর কি। তারপরে চিন্তা করে দেখো বাস্তব জীবনে এই জিনিস কেন লাগে। ধরো তুমি সাইকেলের চাকায় হাওয়া দিচ্ছ, সো এই যে তোমরা ওই যে একটা পাম্প মেশিন ইউজ করো না, ঘ্যাচাং করে চাপ দাও। যখন তুমি এই চাপটা দিচ্ছ, তোমরা কি জানো, কখনো ধরে দেখছো ওই যে চাপ দেওয়ার যে মেশিনটা, যে পাম্পিং মেশিন, সেই মেশিনে এরকম প্রেসারাইজ যখন আমরা করতে থাকি বারবার করে, তখন এই মেশিনটা কি গরম হয়ে যায় নাকি ঠান্ডা হয়ে যায় বলো তো? তাপমাত্রা বাড়ে, গরম হয়ে যায়। তার মানেটা হচ্ছে ওইখানে একই সাথে তাপমাত্রার খেলা তো ঘটতেছে বটে, আবার আমরা শরীর দিয়ে চাপও দিচ্ছি, একই সাথে টেম্পারেচার প্রেসার চেঞ্জ হচ্ছে, যার ফলাফলে ভলিউমটা যে কত হবে ওইটা আমাদের জানা দরকার হইলে তখন ইন্ডিভিজুয়ালি তুমি বয়েল অ্যাপ্লাই করলেও পাবা না, চার্লস অ্যাপ্লাই করলেও পাবা না। সো ইউ নিড টু অ্যাপ্লাই দোজ থিংস কম্বাইনলি, একই সাথে অ্যাপ্লাই করতে হবে। বুঝিয়াছো? সো দ্যাট ইজ ওয়াই উই নিড টু হ্যাভ দিস ফর্মুলা, উই নিড টু ফর্মুলেট দিস ফর্মুলা, এটা লাগবে আমাদের, ঠিক আছে? চলো বন্ধু পড়ালেখা করি। দেখো কি বলছি এখানে, 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, এটা হচ্ছে তোমার প্রথম টেম্পারেচার, ও এত অ্যাটমসফিয়ার চাপে প্রথম চাপ, একটি বেলুনের ধারণ ক্ষমতা 0.5 লিটার হয়। বলতে পারবি এই ধারণ ক্ষমতা বলতে কি বুঝাইছে? হোয়াট ডু মিন ধারণ ক্ষমতা মানে কি? তাহলে লিখে ফেলি, প্রথম অবস্থার টেম্পারেচার 298 কেলভিন, প্রথম অবস্থার চাপ 0.9887 অ্যাটমসফিয়ার, আর এইটাকে আমরা কি লিখবো 0.5 লিটার, এটা কি ভলিউম, ধারণ ক্ষমতা ভলিউম, নাম দিলাম V1। কেন নাম দিলাম Vmax এ কেন যাচ্ছি না, ফাইটা ফুইটা যাওয়ার কথা তো আমি এখনো পাইতেছি না, কোথাও তো ফাটাফাটির কথা বলে নাই। সো জাস্ট ধারণ ক্ষমতা মানে কতটুকু ধরতে পারে, কতটুকু থাকে ওর ভিতরে। সো 0.5 লিটার, বুঝিয়াছো? আচ্ছা, তারপরে বলতেছে 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, নোটিস দ্য ফ্যাক্ট, প্রথমে ছিল 25 এখন হয়েছে 15, সো টেম্পারেচার চেঞ্জ হয়ে গেছে, এটাকে নাম দিলাম টেম্পারেচার 2। 15 ডিগ্রি সেলসিয়াস মানে 288 কেলভিন। এত তাপমাত্রায় ও 0.93 অ্যাটমসফিয়ার চাপে, তাহলে প্রেসার 2 হচ্ছে তোমার 0.93 অ্যাটমসফিয়ার। এত চাপে বেলুনের ধারণ ক্ষমতার কি পরিবর্তন হবে? দে আস্কড ফর দ্য চেঞ্জ। তাহলে আমরা কি বের করব বলো, কি বের করতে বলছে? ডেল ভি, শাবাশ। দেয়ারফর ডেল ভি কত? ডেল ভি ইকুয়াল টু হোয়াট, এটা জানতে চাইছে। আশা করি বুঝতে পেরেছো বন্ধুরা। অনেকেই এই গিভেন ডেটা বুঝে না, যে কিসের মান যে দেওয়া আছে এই ছাতাটাই বুঝে না, দিশটা কি আই কিতাম, প্রশ্ন নিয়ে বসে থাকে আই কিতাম, এটা বুঝতে হবে যে কিসের মান দেওয়া আছে, কি জানতে চেয়েছে। চলো বন্ধু তাহলে এখন দেখো তুমি খেয়াল করে, প্রেসার টেম্পারেচার ভলিউম প্রথম অবস্থা দেওয়া আছে, প্রেসার টেম্পারেচার দ্বিতীয় অবস্থার দেওয়া আছে, দ্বিতীয় অবস্থার ভলিউমটা না জানলে তুমি ডেল ভি বের করতে পারবে না। সো তুমি ইন্ডিভিজুয়ালি তোমার কি বলে বয়েলের সূত্র অ্যাপ্লাই করতে পারবে না, চার্লসেরও অ্যাপ্লাই করতে পারবে না, কম্বাইন্ড ল লাগবে। তাহলে আমরা লিখবো P1 V1 বাই T1 ইজ ইকুয়ালস টু P2 V2 বাই হচ্ছে T2। তাহলে আমরা এখানে কি লিখবো, প্রেসার 1 কত বাবু
0.987। ক্যালকুলেটর হাতে নে, নিজেরা করে ফেল, আমাকে করাইস না, কষ্ট দিস না, মরে যাবো যে কোনো সময়, বয়স হয়েছে। 298 কেলভিন ইকুয়াল টু P2 এর মানটা হচ্ছে 0.93 অ্যাটমসফিয়ার। তোমাদের একটা মজার ঘটনা আমি বলতে চাই এখন, গতকালকে রাতের। V2 এর মানটা আমরা বের করব, T2 এর মানটা হচ্ছে 288 কেলভিন। আগে অঙ্ক কর, তারপরে মজার ঘটনা। তাহলে V2 এর মানটা কত আসে বল? 0.012 লিটার। এটা কি একবার আনসার কইছস নাকি আল্লাহ জানে? আমার তো মনে হচ্ছে আনসার বলছে 0.012। এই আমার লেখা ঠিক আছে বলিস কিন্তু, এটা কি V2 এর মান না ডেল ভি এর মান? V2 0.48 লিটার। এই যে দেখ, গরু ছাগল গুলাকে নিয়ে পারি না আর। 0.48 লিটার। আচ্ছা, এই আনসারের লাস্টে কিন্তু একক লেখো, তাহলে কিন্তু ঝামেলা হয়ে যাবে। এত লিটার, এটা কিন্তু আনসার না। এরপর আমাদের কি করা লাগবে? এরপর আমাদের বলা লাগবে অতএব ডেল ভি। ডেল ভি ইকুয়াল টু কত? V2 থেকে V1 না, V1 থেকে V2 বাদ দিতে হবে। তাহলে তোমার 0.5 মাইনাস হচ্ছে 0.48 এত লিটার, যেটা হয় এটাই আনসার। বুঝিয়াছো? কি এক একজন এক একটা কয়, দূর বেটা। আচ্ছা, মোফাসেল আহমেদ বলতেছে কিভাবে বুঝবো ডেল ভি লাগবে? শোনা, এইখানে দেখ একটা শব্দ স্পষ্ট বলছে কলিজা, একটু খেয়াল করে তাকা। পরিবর্তনটা কি? আচ্ছা, মনে হয় এটা লেখার কারণেই বুঝতেছিস না। এই যে দেখ, সায়েদাক আব্বা এখানে স্পষ্ট করে বলছে ধারণ ক্ষমতার কি পরিবর্তন হবে। আর পরিবর্তন মানে কি বাবা? পরিবর্তন মানে তো ভাই চেঞ্জ, চেঞ্জ মানে তো ডেল। বুঝছিস? মোফাসেল নাকি মোফাসেল কি জানো নাম। আচ্ছা, 0.02 হওয়ার কথা। আচ্ছা, আমি ওটা একটু হিসাব করে দেখি। 0.987 ইন্টু 0.5 ইন্টু 288 ভাগ হচ্ছে 298 ভাগ হচ্ছে আবার 0.93, 0.512। এই বেটা, এই জায়গা তো 0.512 হয়। কে কি কইতেছে আজব। ওরা আমার লাগে মস্কারি লাগাইছস। এখানে হবে 0.5128 এত লিটার। তাহলে এখানে কত হবে? আমি পুরোটা মুছে দিই, মুছে দিয়ে এখানে করি। তাহলে আমরা এখানে লিখবো ডেল ভি। অতএব ডেল ভি ইকুয়াল টু হচ্ছে তোমার V2 মাইনাস V1 হবে, কারণ V2টা বেড়ে গেছে। ও, আনসার দেওয়া আছে। আচ্ছা ঠিক আছে, দেখতেছি। তাহলে তোমার 0.5128 মাইনাস হচ্ছে 0.5, তাহলে 0.0128। হ্যাঁ ঠিক আছে, এত লিটার। এটাই হচ্ছে আনসার। আমি খেয়াল করি না আনসার দেওয়া, কিছু কিছু অঙ্কের আনসার দিয়ে দেয় আয়শা, এটা ভালো। ওকে, ঠিক আছে, বুঝতে পারছি আশা করি। চলো পরের অঙ্কে যাই। নির্দিষ্ট ভরের কোন গ্যাসের তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস হতে কত ডিগ্রি সেন্টিগ্রেড বাড়ালে তার আয়তন 3 গুণ হবে? তার মানে তোমার কাছে শর্তটা কি দিছে? ভলিউম 3 গুণ হবে। তাহলে আমরা একটু লিখি, V2 ইকুয়াল টু কত? 3V1। আয়তন 3 গুণ বৃদ্ধি পাবে কিন্তু বলে নাই, আয়তন 3 গুণ বৃদ্ধি পাবে কিন্তু বলে নাই, আয়তন বলছে 3 গুণ হবে। ফাইনালি দা ভলিউম উইল বি 3 টাইমস। ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার দেখো, ওকে, V2 হবে 3 টাইমস। যদি একই সাথে তার উপর চাপ 2 অ্যাটমসফিয়ার থেকে 0.5 অ্যাটমসফিয়ারে অবনমিত করা হয়। তোরা একটু মাথা ঠান্ডা করে বল, প্রেসার 1 এর ভ্যালু কত আর প্রেসার 2 এর ভ্যালু কত? অবনমিত মানে নামানো, অবনমিত মানে নামানো। P1 হচ্ছে 2 অ্যাটমসফিয়ার, P1 হচ্ছে 2 অ্যাটমসফিয়ার, রাইট? 2 অ্যাটমসফিয়ার থেকে, তার মানে প্রথমে এটা ছিল 2 অ্যাটমসফিয়ার। এবার বলো P2 এর মানটা কত? P2 এর মানটা কি 2 থেকে 0.5 মাইনাস করব নাকি? P2 থেকে কি মানে P1 থেকে কি 0.5 মাইনাস করব নাকি? মানে এটা হবে নাকি বলো তো? 2 মাইনাস 0.5 অ্যাটমসফিয়ার এরকম হবে নাকি জাস্ট 0.5 অ্যাটমসফিয়ার হবে? কোনটা? গুড, ধরতে পারছো। কেন হবে না? কেন এটা ডিরেক্টলি 0.5 অ্যাটমসফিয়ার হবে বল, কারণটা বল। এটা এখানে যে মাইনাস করা লাগবে না, এটা যে ডিরেক্ট 0.5 অ্যাটমসফিয়ার হবে, এটার কারণটা কি বল? ধরে ফেলেছো? তোমাদেরকে তো হারানো কষ্ট। এখানে একটা এ আছে, এ দেখছো? এত অ্যাটমসফিয়ার এ অবনমিত করা হয়, তার মানে ফাইনালি গেছে ওখানে, ওইটাই তোমার ফাইনাল টেম্পারেচার। তাহলে তোমার আই মিন সরি প্রেসার।
তাহলে 0.5 অ্যাটমসফিয়ারটা হচ্ছে ফাইনাল, এ আছে তাই। গুড। এখন বলেন কি জানতে চাইছে, কত ডিগ্রি সেন্টিগ্রেড বাড়ালে মানে টেম্পারেচারটা কত চেঞ্জ হবে। তাহলে চলো ডেল্টা টি বাইর করি। ডেল্টা কি বড় হাতের টি লিখবো না ছোট হাতের টি লিখবো বলো। টেম্পারেচার 1টা লিখে ফেলি, টেম্পারেচার 1 ছিল 25 ডিগ্রি সেলসিয়াস। সো টেম্পারেচার 1 হচ্ছে 298 কেলভিন, এটা ছিল। বলো কি লিখবো, ছোট হাতের টি। গুড। ডেল্টা ছোট হাতের টি কত। তবে তোমাদের কি মনে আছে, এটা চাইলে আমি বড় হাতের টি দিয়েও লিখতে পারি, একই কথা। যদিও বলছে সেন্টিগ্রেডে, বাড়ানো কমানোর কথা যদি বলে, এই যে দেখ ভাই বাড়ানো কমানোর কথা মানে তো পরিবর্তন জানতে চাইছে। পরিবর্তন তো ডিগ্রি সেলসিয়াস যা কেলভিনও তাই। মাথার মধ্যে ভালো করে বসা, ভালো করে বসা, একদম সলিড বসায় ফেল। চেঞ্জ হইলে ডিগ্রি সেলসিয়াসে বাইর করলেও যা আসবে, কেলভিনে বাইর করলেও তাই আসবে। ঠিক আছে? আচ্ছা তাহলে এবার চলো আমরা একটু করি। সেটা হচ্ছে আমরা এখানে যেহেতু প্রেসার ভলিউম টেম্পারেচার তিনটাই নাচানাচি করছে, তাহলে আমাদের কি করা লাগবে, P1 V1 ডিভাইডেড বাই T1 ইজ ইকুয়ালস টু P2 V2 ডিভাইডেড বাই হচ্ছে T2। তাহলে এবার দেখো প্রেসার 1 এর মান কত, 2 অ্যাটমসফিয়ার। ভলিউম 1 এর মানটা হচ্ছে কত জানি না, ভলিউম 1 এর মান V1 থাকুক। T1 এর মানটা হচ্ছে তোমার 298 কেলভিন, 298 কেলভিন ইকুয়াল টু P2 এর মানটা কত, P2 এর মানটা হচ্ছে 0.5 অ্যাটমসফিয়ার। V2 এর মানটা হবে হচ্ছে 3V1, সো 3 ইনটু V1। আর টেম্পারেচার 2 কত হবে এটা আমরা বের করবো এখন হিসাব করে। তাহলে দেখো কত হয়, নিজের একটু করে ফেল। V1 আর এই V1 কাটে, তাহলে আমাদের T2 থাকে হচ্ছে, তোদের ভরসা নাই আমি করি, T2 উপরে যাবে তাহলে এটা নিচে আসবে, তাহলে 0.5 ইন্টু 298 ডিভাইডেড বাই 2, এটা করলে আসবে 74.5 কোন একক, কেলভিন। তারপরে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা লিখবো হলো ডেল্টা টি। অতএব ডেল্টা বড় হাতে টি বের করতেছি, কারণ আমি টেম্পারেচার 1ও জানি কেলভিনে, টেম্পারেচার 2টাও জানি কেলভিনে, সেই জন্য বড় হাতে টি লিখতেছি। দেখো টেম্পারেচার 2 কত হবে, টেম্পারেচার 1 এত 2 এত, তাহলে T1 মাইনাস হচ্ছে T2, যেটা বড় সেটা থেকে মাইনাস করবা। T1 এর মানটা হচ্ছে 298 মাইনাস হচ্ছে 74.5 কেলভিন, তাহলে হচ্ছে তোমার 298 মাইনাস আনসার এটা আসে হচ্ছে 223.5। এখন একক কি হবে, এটার একক হবে কেলভিন। তারপরের লাইনে আমি কি লিখে দিব জানো, তাহলে অতএব ডেল্টা ছোট হাতের টি যদি বাইর করতে চাই সেটা হবে 223.5 ডিগ্রি সেলসিয়াস। দেখো বোঝো কিনা, এটাই উত্তর, এটাই উত্তর। তোরা কি বুঝছস? ভাইয়া নিশাত তাসনিম তুমি বলছো ছোট হাতের টি কেন লিখলেন আপনি, কারণ ভাইয়া তোকে জিজ্ঞাসাই করছে ডিগ্রি সেলসিয়াসে পরিবর্তন কত হবে, এজন্য আমি ভদ্রতা করে লিখছি। আর টি2 ভুল আসছে আমার, কি কয় টি2 হিসাব কি ভুল আসছে? কত কত হবে মানে কনসেপ্ট বুঝছস কিনা? আমার ক্যালকুলেশন ভুল হইতেই পারে। T2 যদি উপরে যায় কেমনে ভুল হয়, 0.5 ইন্টু 298 বাই হচ্ছে 2 দূর 74, গরুর দল কেমনে ভুল হয়েছে, ঠিকই তো আছে। ও এখানে একটা 3 ছিল, শিট 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 আমি খেয়াল করিনি, সরি সরি সরি, ইন্টু 3। আচ্ছা ব্যাপার না, কনসেপ্ট বুঝলে হয়েছে। এটা হবে হচ্ছে তোমার, এটা হচ্ছে তোমার, সরি ভুল হয়েছে, 2 2 3, ওই 3টা সিফার মধ্যে ঢুকে গেছে তো এটাকে দেখি না, এই যে এটাকে দেখি নাই, 2 to 3.5 এত কেলভিন। সো এখানে একটু তোমার ডেটা চেঞ্জ হবে, এখানে হবে হচ্ছে তোমার 298 মাইনাস হচ্ছে 2 to 3.5, তাহলে এটা করলে কত আসে, 298 মাইনাস হচ্ছে আনসার, এটা আসবে হচ্ছে 74.5। সো এখানে আনসার চেঞ্জ হয়ে যাবে, এখানে হবে হচ্ছে 74.5 ডিগ্রি সেলসিয়াস, এইখানে থাকবে কেলভিনে, এইখানে থাকবে কেলভিনে, ওই সেম ভ্যালুটা আমরা এখানে লিখে দিব। এবার ঠিক আছে তো নাকি? সেলসিয়াসে নিলে হবে না স্যার, ওই যে সেলসিয়াসেই তো আমি করলাম, সেলসিয়াসেই তো আমি করলাম লাস্টে। অথবা তুমি আরেক কাজ করতে পারো, এই দুইটা কেলভিনকে ডিগ্রি সেলসিয়াসে নিয়ে তারপরে মাইনাস করবা। ওকে তোরা ভাই কনসেপ্টটা বুঝছস কিনা এটা বল, কনসেপ্টটা বুঝলে ওকে, আমার ক্যালকুলেশন ভুল হইতেই পারে। ক্যালকুলেশনের জন্য বুয়েটে মার্ক থাকে 1 2, মেইন মার্কটা থাকে কনসেপ্টের জন্য, কনসেপ্ট ক্লিয়ার কিনা। কারণ দেখো ভাই তোমার ক্যালকুলেশনে আমি যতই আজকে পরীক্ষা নেই না কেন, বাস্তব জীবনে তোমার পারফরমেন্স লক্ষ কোটি ক্যালকুলেশন করতে হবে তোমাকে, তুমি একজন প্রকৌশলী হও, তুমি একজন ডাক্তার হও, তুমি একজন যা হও,
সো কবে যে কি ভুল হয়ে যাবে, কখন তোমার মাথায় কি টেনশন আছে কেউ তো জানে না। আমি এই তিনটা দেখি নাই, হইতেই পারে, ইটস টোটালি ফাইন, কনসেপ্ট বুঝছো কিনা এটা হচ্ছে ব্যাপার। আচ্ছা এবার আমরা পিছনে একটা অঙ্ক ফেলে রেখে আসছিলাম, ওই অঙ্কটা করা যাবে, এই যে এই অঙ্কটা করা যাবে। চলো তো দেখি এখানে কি লেখা ছিল। একটি অক্সিজেন সিলিন্ডার এত চাপ সহ্য করতে পারে, ওটাকে আমরা নাম দিয়েছিলাম পি ম্যাক্স। এই যে 250 অ্যাটমসফিয়ার, সিলিন্ডারটিকে এত চাপ এবং এত তাপমাত্রা অক্সিজেন দ্বারা পূর্ণ করা হলো। এটা হচ্ছে প্রেসার 1, এটা হচ্ছে তোমার টেম্পারেচার 1। কত তাপমাত্রায় সিলিন্ডারটি ফুরি যাবে? সিলিন্ডারটি ফুরি যাবে, ফুরি গিয়ে, বুঝো, মান ইজ মরতাল। রাফি ইসলাম বলছে মান ইজ মরতাল। লেট মি রাইট ইট, মান ইজ মরতাল। আমি তো বললাম হরতাল জাতীয় কিছু বলবে, মান ইজ মরতাল। ভাইরে মানুষ মাত্রই ভুল করে, আসলে মান ইজ মরতাল। এখন দেখ ভাই এখানে কি ঘটেছে, প্রেসার আর টেম্পারেচারের খেলা, এখানে কিন্তু ভলিউমের কোনো খেলা নাই। কেন ভলিউমের খেলা নাই? দেখ যখন তোকে বলবে বিস্ফোরিত হওয়ার ঘটনা, বিস্ফোরণের ক্ষেত্রে, বিস্ফোরণ কেন ঘটে জানিস? বিস্ফোরণের ক্ষেত্রে সবাই একটু জেনে রাখো, যখনই বলবে বিস্ফোরিত হবে তখনই তুমি বুঝবা V1 ইকুয়াল টু নর্মালি V2 হবে। তার কারণ একটা সিলিন্ডারের টেম্পারেচার তুমি বাড়াচ্ছ, যার ফলে কি হবে জানো, প্রেসার বাড়তে থাকবে। তো প্রেসার বাড়ার সাথে সাথে যদি জায়গাটাও বড় হইতো তাহলে জীবনে ফাটতো না। তোরা কি বুঝছস আমার কথা? আচ্ছা আবির হাসান তুমি বলতেছো স্যার এটা তো চার্লসের সূত্রের অঙ্ক, এখানে চাপের হিসাব কেন আসবে? শোনা, এই অঙ্কটা ভুল করে এখানে ঢুকে গেছে, এটা আমি ঢুকাইতে বলছিলাম পরে। মান ইজ মর্তাল, মান ইজ মর্তাল। সো সিন্স মান ইজ মর্তাল, এটা ভুল করে এখানে ঢুকে গেছে। এটা আসলে কম্বাইন্ড লয়ের অঙ্ক, বুঝছো? প্রেসার টেম্পারেচার ভলিউম সব একসাথে নিয়ে খেলা হবে আর কি। এখানে এখানে একটা কম্বাইন্ড খেলাধুলা চলবে, এখানে ফুটবল ক্রিকেট একসাথে খেলবো আমরা, হ্যাঁ এইরকম একটা ব্যাপার আর কি। সো ঘটনা হচ্ছে এখানে ভলিউম 1 কেন ভলিউম 2 এর সমান, কারণ হচ্ছে এখানে বিস্ফোরণের ইস্যু আছে। তাহলে এখানে আমরা চলো সূত্রটা কি লিখবো, P1 V1 বাই T1 ইকুয়াল টু হচ্ছে তোমার P2 V2 বাই হচ্ছে T2, দ্যাট ইজ দ্য ফর্মুলা। এরপরে চলো তোমার যেহেতু ভলিউম 1 আর ভলিউম 2 সমান ছিল, তাহলে তুমি এই দুটাকে আস্তে অবলীলায় কেটে দিতে পারো। তাহলে তখন বলবা তুমি P1 বাই T1 নতুন সূত্র হয়ে গেল তোমার কাছে P2 ডিভাইডেড বাই T2। এখানে মান বসাবো আমরা। তাহলে P1 এর মানটা কত? প্রথমে প্রেসার ছিল কত? 125 অ্যাটমসফিয়ার ডিভাইডেড বাই টেম্পারেচার 1 প্রথমে ছিল কত জানি? 300 কেলভিন। ও আমরা তো P2 লেখাটা ঠিক না, এখানে আমরা ম্যাক্স বলতে চাচ্ছি, এগুলো কিন্তু ম্যাক্স, এগুলো সব ম্যাক্স, এটা হচ্ছে ম্যাক্স, বুঝে নিস আর কি। আচ্ছা ইকুয়াল টু প্রেসার ম্যাক্সটা কত? 250 অ্যাটমসফিয়ার, আর টেম্পারেচার ম্যাক্স যেটা ওটা আমরা বাইর করব। সো টি ম্যাক্স এর মানটা বাইর করতে হবে, টি ম্যাক্স যা আসে তাই করে দেখো, বুঝিয়াছো? টি ম্যাক্স কত আসবে? অশিক্ষিত দল আমাকে কিছু বলতেছে না। 250। তোরা আমার সাথে অসহযোগ আন্দোলন করতেছো, সহযোগিতা করবে না, দেখিও কত দূর ক্যালকুলেশন পারে, আসলে কিছু শিখছে কিনা জীবনে। 600 হবে, এটা হবে হচ্ছে 600 কেলভিন। সো তোমাকে বলতেছে কত তাপমাত্রায় সিলিন্ডারটা ফেটে যাবে, যেহেতু কোনো কিছু স্পেসিফাই করে নাই যেটা ডিগ্রি সেলসিয়াসে নিতে হবে নাকি ফারেনহাইটে নিতে হবে। সো আমার কাছে যা আসছে আমি ওইটাই বলে দিব যে এইটাই আনসার, তুই দূরে যে মর, তুই দূরে যে মর, মরে যা চলে যা, এখানে তোকে মানাইছে নাই রে, এটা বলে দি চলে আসবো। বুঝছো? এত সহজ কেন? এত সহজ তার কারণ হইতেছে তুমি মনোযোগ দিতেছো, এখানে সবার কাছে সহজ লাগতেছে না। আমি তো একই জিনিসই দেখাইতেছি কিন্তু কারো কাছে সহজ লাগতেছে, কেউ বলতেছে ওরে আল্লাহ কত কঠিন, কারণ ইতারা মনোযোগ দিতেছে না। আয় কিতাম, আয় তো কিছু করতে পারি না। ওকে বন্ধুগণ সামনে চলো, এগিয়ে চলো। ওরে আল্লাহ দূর ছাতু, এইসব অঙ্ক আমার করা লাগবে। এত তাপমাত্রায় ও এত চাপে 1 মিটার ব্যাসার্ধের একটি বেলুনকে সমুদ্র পৃষ্ঠ থেকে ছেড়ে দেওয়া হলে একটি নির্দিষ্ট উচ্চতায় বেলুনের ব্যাসার্ধ 3 মিটার হয়েছে। ধরো একটা ছবি আঁকি চলো, সেটা হচ্ছে তোমার এখানে সমুদ্র পৃষ্ঠ ছিল, তারপরে একটা সার্টেন হাইটে গেছে বেলুনটা, হ্যাঁ বেলুনটা প্রথমে এখানে ছিল, ওরে বেলুন রে, এই যে বেলুনটা এখানে ছিল, তারপরে তোমার আরেকটা বেলুন লাগবে আমার, বেলুনটা এখানে চলে গেছে। তবে এখানে চলে যাওয়ার ফলে বেলুনের সাইজ বাড়ি গেছে, দেখছো তোমরা বেলুনের আয়তন বেড়ে গেছে না? বেলুন বড় করে দিয়েছি, এই যে নাইস। তোমার প্রথমে যে রেডিয়াসটা ছিল এটাকে নাম দিলাম R1, রেডিয়াস 1 ছিল 1 মিটার ব্যাসার্ধের, 1 মিটার
আর এইখানে এসে যে রেডিয়াসটা হয়েছে, রেডিয়াসটা হচ্ছে 3 মিটার। আয়তন বেড়ে গেছে কেন? ভূপৃষ্ঠে বাতাসের চাপ বেশি থাকে, যত উপরে যাবে তত তোমার কি হবে, বাতাসের চাপ কমতে থাকবে, ওর সাইজ বড় হইতে থাকবে। বুঝছস তো? আচ্ছা, আমি এখন ব্যবহার করতেছি 991 ES প্লাস ক্যালকুলেটর, এখানে যা পাইছি তাই। ওকে, সো বেলুনটা তোমার নিচে থেকে উপরে গেছে, কিন্তু এটা খেয়াল রাখতে হবে যে বেলুনটা ছিল নিচে, সেখান থেকে চলে গেছে এই যে উপরে এই জায়গাটা। এখন তোমাকে বলতেছে ওই উচ্চতায় বেলুনের ব্যাসার্ধ এত হলে ওই উচ্চতায় ও এত কেলভিন তাপমাত্রা, মানে এইখানকার টেম্পারেচার হচ্ছে 252 কেলভিন, এইখানে যে টেম্পারেচার আছে এটা হচ্ছে 252 কেলভিন, আর নিচে যে টেম্পারেচার আছে সেটা হচ্ছে 298 কেলভিন, এখানে হচ্ছে তোমার 298 কেলভিন। তাহলে এটাকে নাম দিব টেম্পারেচার 1, এটাকে নাম দিব টেম্পারেচার 2। আর প্রেসারটা কি হয়েছে দেখো তো, প্রেসারটা বলে নাই, এইটা হচ্ছে তোমার প্রথম অবস্থার প্রেসার এইটা। তাহলে এখানে হচ্ছে তোমার, সরি এখানে না, নিচে নিচে হচ্ছে 101.325 এত কিলো প্যাসকেল চাপ ছিল। বেলুনের ভিতরে এই জায়গায় যে চাপ কত হবে, এইখানকার প্রেসার কত, তো এখানে আমরা নাম দিই, এটাকে নাম দিলাম প্রেসার 2, এটা ইকুয়াল টু কত, আর এটার নাম হচ্ছে T2। আর এগুলো আমি আর লিখলাম না, জায়গা কম। এটা হচ্ছে তোমার প্রেসার 1 আর এটা হচ্ছে তোমার টেম্পারেচার 1। এই বুঝতেই পারতেছো তোমার কি হবে, কি করতে হবে, তোমার বয়েল চার্লস এর কম্বাইন্ড ল অ্যাপ্লাই করতে হবে। তাহলে আমরা এখানে কি লিখবো, P1 V1 বাই T1 ইজ ইকুয়ালস টু P2 V2 বাই হচ্ছে T2। এখন বলো প্রেসার 1 এর মান কত, প্রেসার 1 নিচের 101.325 ইন্টু ভলিউম 1 কত ছিল। আচ্ছা, ভলিউম 1 কে আমরা রেডিয়াস দিয়ে লিখবো নাকি না, বলো ভলিউমটা নিয়ে কি খেলা খেলবো, এখানে রেডিয়াস দেওয়া আছে, ভলিউম তো দেওয়া নাই, কি করতে হবে, সূত্রে ভাঙবো কিভাবে আরাফাত বলো, সেন্টিমিটার। আচ্ছা, সামিন ইয়াসার পারছে 5091 3πr কিউব, এটা অ্যাকচুয়ালি, আচ্ছা সামিন ইয়াসার যার নাম, সে কি সামিনের বোন? আই নো সামবডি নেমড অ্যাজ সামিন, তুই কি তার বোন? আচ্ছা, 4/3πr কিউব, রাইট। গোলকের আয়তনের সূত্র লাগবে, বেলুনটাকে গোলাকার ধরে নিয়ে কাজ করতেছি আমরা, 4/3πr কিউব। আচ্ছা, তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে 4/3 ইন্টু রেডিয়াস 1 এর কিউব, রেডিয়াস 1 কত, 1 মিটার ছিল, ওটার কিউব, ডিভাইডেড বাই টেম্পারেচার 1 কত, 298 কেলভিন, ইকুয়াল টু এখানে আমাদের কি থাকবে, প্রেসার 2, প্রেসার 2টা কত ওইটাই বের করতে হবে আমাদের, P2 কত ইন্টু V2 এর মানটা কত, ভলিউম 2 হচ্ছে আবারও তোমার 4/3πr কিউব, আর এর মানটা কত, আর এর মানটা হচ্ছে 3 ছিল, সো 3 এর কিউব, আর টেম্পারেচার 2টা কত, টেম্পারেচার 2 হচ্ছে 252 কেলভিন। এখান থেকে এখন কি হবে তোমার দেখো, এই যে 4/3, এই 4/3 কাটাকাটি, এই পাই কাটাকাটি, তো এখান থেকে খুব ইজিলি P2 এর মানটা বের করা যাবে। তাহলে P2 এর মান তোমরা নিজেরা বের করবা, বলো আমাকে একটু P2 কত আসছে, এটাও করবা না, আমাকে দিয়ে করাবা। রুফাইদা, ওর আসছে 3.174, এত কম তো আসার কথা না P2 এর মান, কিভাবে কাটা যায়, নাইস। P2 ইকুয়াল টু আল্লাহ জানে। পাইয়ের বিষয়টা বোঝো নাই মানে কি শোনা, 4/3πr কিউব হচ্ছে তোমার গোলকের আয়তনের সূত্র, যেহেতু বেলুনগুলোর ব্যাসার্ধ দেওয়া আছে তাহলে এদের আয়তন কত হবে, 4/3πr কিউব হবে না। এক একজন তো এক একটা কইতেছে, 85.68 মনে হয় অনেকেই বলতেছে, তাহলে এটাই লিখি 85.68 বলছে না অনন্যা, কত বলছে 68, এটা করলে যা আসবে এত, এটার একক কি হবে বলেন তো, এটার একক কি হবে, কিলো প্যাসকেল, তাহলে এত কিলো প্যাসকেল, এই তো এটাই তোমার আনসার। বেলুনটির ভিতরে চাপ কত হবে এইটা আনসার, আর কিছুই করা লাগবে না, ডেলপি টেলপি কিছুই বার করা লাগবে না, ঠিক আছে। ওকে, চলো পরের স্লাইডে যাই। ধুর বেটা, এটা তোরা নিজেরা করবি হোমওয়ার্ক, এত অঙ্ক করাই দেওয়া যাবে না, মজার অঙ্ক, সহজ অঙ্ক। অ্যাভোগাড্রোর সূত্র, গিভ এ বিগ হ্যান্ড ফর মাই ব্রাদার, আমার খালাতো ভাই, এই যে আমার দিকে সাইড হইছে, এ কেমন আছিস, চাকরি বাকরি পাইছিস কিছু, কোন দেশে থাকিস এখন, ইটালি, ও এ কিন্তু কেউ না, আরিফ ভাইয়ের
খালতো ভাই, খালতো ভাই, বুঝছো? আচ্ছা, তো অ্যাভোগাড্রোর সূত্রটা মারাত্মক জরুরি, নিজের হাতে খাতায় লিখে নাও। কথাটা হচ্ছে একই তাপমাত্রা ও চাপে, খেয়াল করে দেখো, আগে বয়েলের সূত্র যখন আমরা পড়ছিলাম তখন বলছিলাম টেম্পারেচার কনস্ট্যান্ট রাখতে হবে। চার্লসের সূত্র যখন পড়ছিলাম তখন আমরা বলছিলাম যে প্রেসারটা কনস্ট্যান্ট রাখতে হবে। এখন দুইটাকেই কনস্ট্যান্ট রাখতে হবে। বলছে টেম্পারেচার প্রেসার যদি ফিক্স থাকে একই তাপমাত্রা এবং চাপে সম আয়তনের যে কোনো গ্যাস, কত বোল্ড একটা স্টেটমেন্ট, যে কোনো গ্যাস, যে কোনো গ্যাস, যে গ্যাস নিবা নাও, তোমার নানার গ্যাস, তোমার নানির গ্যাস, তোমার দাদার গ্যাস, তোমার দাদির গ্যাস, ডাজন্ট ম্যাটার, যে কোনো গ্যাসে, গ্যাসটার এক্সাম্পল দিছে, সেটা মৌলিক হতে পারে অর্থাৎ হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন এই টাইপের গ্যাস, সেটা যৌগিক হতে পারে কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, যে কোনো কিছু, অথবা মিশ্র গ্যাসও হইতে পারে। এই জিনিসটা আমাদের সময়কার বইতে ছিল না, ভালো করে বুঝো, এই মিশ্র গ্যাসের কথাটা বইতে ছিল না। আমাদের সময় যে ক্লাস 9-10-এ শিখছিলাম তখন মিশ্র গ্যাসের কথাটা ছিল না। এই বস্তুটা ফেলুদার অ্যাড করা, এটা বলে রাখলাম। এটা আমার নিজের এত বছর ধরে পড়াইতে পড়াইতে, নিজে পড়তে পড়তে জ্ঞানে আসছে, আল্লাহ জ্ঞান দিছে যে মিশ্র গ্যাসের ক্ষেত্রে ঘটে। মিশ্র গ্যাস মানে কি? মানে হচ্ছে ধরো তুমি যে রুমে বসে আছো সেই রুমে যে গ্যাসটা আছে আপাতত বাতাসে, সেটা কি একটা মিশ্র গ্যাস না? সেখানে নাইট্রোজেন আছে, অক্সিজেন আছে, কার্বন ডাইঅক্সাইড আছে, অনেক কিছুর মিশ্রণ আছে। তো এটাকে আমরা বলি মিশ্র গ্যাস, ঠিক আছে, মাল্টিপল গ্যাসের মিক্সচার। আচ্ছা, লিপি বলছে 6.023 10⁻23, এইটা কি ঠিক না বল? ঠিক না বল? আকবর বলছিলেন, হ্যাঁ আকবর বলছিলাম, আরো একবার বলছি 6.023 না, নাম্বারটা 6.022, ঠিক আছে? ওইটা এখনকার ইস্যু না, এই সূত্রের সাথে ওই নাম্বারের কোনো কানেকশন নাই, ওটা অ্যাভোগাড্রোর সূত্র, এইটা সূত্র আর ওটা নাম্বার, টোটালি টু ডিফারেন্ট থিং। প্যাচ লাগানো যাবে না, বইয়ের মধ্যে প্যাচ লাগাই ফেলছে, ভালো করে বোঝো। তো কথাটা হচ্ছে কি, একই তাপমাত্রা চাপে সম আয়তনের যে কোনো গ্যাসে, মৌলিক গ্যাস হোক, যৌগিক গ্যাস হোক, অথবা মিশ্র গ্যাস হোক, অর্থাৎ মাল্টিপল গ্যাসের মিক্সচার আছে তোমার কাছে, মিশ্র গ্যাস হোক, সব জায়গাতেই সম সংখ্যক অণু থাকে। এই জায়গাটায় তোমরা প্যাচ লাগাবা, বলে দিচ্ছি। অণুর কথা বলছে কিন্তু দেখো ডিফারেন্ট কালার দিয়ে আমরা লিখে রাখছি, অণু থাকবে বলছে। আমি একটু সূত্রটা বোঝানোর চেষ্টা করি। তোমরা একটা কাজ করো, একটা ছবি আঁকো। ধরো তোমার কাছে তোমার কাছে 5টা বেলুন আছে, একটু ছবি আঁকো। এই একটা বেলুন, চলো আরো একটি বেলুন, 3টি বেলুন, আরো কিছু বেলুন, জন্মদিনের বেলুন, তোমার নানা তার জন্মদিন হইতেছে, 5টা বেলুন নিছি, মজা হইতেছে। ধরে নাও এই বেলুনের টেম্পারেচারটি এরোটি 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 এরোটি, টেম্পারেচার সবার সমান হইতে হবে, প্রথম কথা। দ্বিতীয় কথা, চাপ সমান হইতে হবে। এর প্রেসার পি, এর প্রেসার পি হওয়া লাগবে, সবার প্রেসার সেম হওয়া লাগবে। ডাজন্ট ম্যাটার বাংলাদেশে আছে পাত্রটা নাকি কানাডায় আছে না খোড়াড়ায় আছে না নোয়াখালী আছে, ডাজন্ট ম্যাটার, টেম্পারেচার প্রেসার সমান হওয়া লাগবে, প্রথম কথা। যে কোনো গ্যাসে, তার মানে কি, ধরে নাও এর ভিতরে ছিল তোমার নাইট্রোজেন গ্যাস, ধরে নাও এর মধ্যে ছিল ক্লোরিন গ্যাস, ধরে নাও এর মধ্যে ছিল কার্বন ডাইঅক্সাইড গ্যাস, ধরে নাও এর মধ্যে ছিল তোমার নিয়ন গ্যাস, ধরে নাও এর মধ্যে ছিল তোমার হিলিয়াম, এবং ধরে নাও তোমার কি কইতাম সালফার ডাইঅক্সাইড গ্যাসের মিশ্রণ ছিল, দুইটা গ্যাসই ছিল, কিছু হিলিয়াম গ্যাস, কিছু সালফার ডাইঅক্সাইড গ্যাস, বোঝা গেছে? আচ্ছা, যদি থাকে টেম্পারেচার প্রেসার সমান, এরপরে বলছে আয়তনও সমান, একই তাপমাত্রা চাপে সম আয়তন কথাটা বলার মানে হচ্ছে এই প্রতিটা পাত্রের আয়তন সমান। এর আয়তন যদি ভি হয়, এর আয়তনও ভি হবে, এরও ভি হবে, এরও ভি হবে, এরও ভি হবে। আমার কথা কি বুঝিয়াছো? সবগুলো পাত্রেরই টেম্পারেচার প্রেসার সমান রাখার পরে যদি দেখো আয়তন সমান, তাইলে তুমি অ্যাভোগাড্রোর সূত্র অ্যাপ্লাই করতে পারবা। যদি আয়তন সমান না হয় তাহলে করা যাবে না। করা যায়, পরে দেখাচ্ছি কেমনে করে। শোন, আগে সিম্পলটা বুঝ। একই টেম্পারেচার প্রেসার অ্যাপ্লাই করার পরে তো দেখতে হবে আয়তনগুলো সমান কিনা। ধরে নিলাম সমান হয়ে গেছে। এখন তাহলে অ্যাভোগাড্রো যেটা বলছে, এই পাত্রে যে অণুর সংখ্যা থাকবে সেটাকে আমরা কি দিয়ে লিখবো?
পাত্রে গ্যাসের অণুর সংখ্যা, এটাকে কি আমরা ছোট হাতের এন দিয়ে লিখবো নাকি বড় হাতের এন দিয়ে লিখবো বলো? ছোট হাতের এন বলছো একজন, একজন বড় হাতের এন। অণুর সংখ্যা ছোট হাতের নাকি বড় হাতের বলো? আচ্ছা আমি একটু বলে দেই, ছোট হাতের এন দিয়ে কি প্রকাশ করে তোমাদের কি জানা আছে? ছোট হাতের এন দিয়ে কি প্রকাশ করে? স্পেসিফিক্যালি একটা বিশেষ জিনিস প্রকাশ করে ছোট হাতের এন। মোল সংখ্যা প্রকাশ করে। নাও, এইটা দিয়ে এক্সাক্ট পিস নাম্বার প্রকাশ করে না, এটা ভুল। বড় হাতের এন যখন আমরা লিখি, আমরা যখন বড় হাতের এন লিখি, দ্যাট ইন্ডিকেটস নাম্বার অফ পিসেস। এটা হচ্ছে এক্সাক্ট নাম্বার অফ পিসেস, অর্থাৎ অ্যাকচুয়ালি কত টুকরা আছে, কত টি আছে। ভালো করে বোঝ, ধর তোর একটা ছাগলের খামার আছে, তুই নিজেও ছাগল, তোর আছে একটা ছাগলের খামার। ধরে নে তোর একটা ছাগলের খামার আছে, সেই খামারে 24টি ছাগল আছে। এই 24টি ছাগল, এটাকে আমরা কি বলবো জানিস? এটাকে বলবো বড় হাতের এন। হাউ মেনি নাম্বারস আর দেয়ার এক্স্যাক্টলি, কত পিস আছে? 24টি ছাগল। এখন ধর এইটাকে কেউ একজন ডজনে কনভার্ট করছে, যে কত ডজন আছে, বা কেউ একজন হালিতে কনভার্ট করছে, তখন তারা বলবে যেটা ছোট হাতের এন দিয়ে, যে কোনো একটা এককের যদি রূপান্তর করা হয়, যে কোনো একটা সংখ্যার এককে রূপান্তর করছে, ধর সে এন ইকুয়াল টু লিখবে হচ্ছে 2 ডজন ছাগল। ছাগল ছিল ছাগলই থাকবে, ছাগল গরু হয়ে যাবে না, কোনো সমস্যা নেই। হ্যাঁ, ও ছাল ছাগল লিখতে যায় ছাল। আচ্ছা 2 ডজন ছাগল, ভালো করে বুঝো বাবা। এই জায়গায় ঘটনা হইতেছে ওই একই জিনিসই বুঝাচ্ছে, বাট কোন একটা এককে রূপান্তর করে কথা বলতেছে, এটাকে বলে ছোট হাতের এন। আর বড় হাতের এন বলতে বুঝাবে হোয়াট ইজ দ্য এক্সাক্ট নাম্বার। তোমরা কি বুঝিয়াছো আমার কথা? আচ্ছা, মোহাম্মদ আরিয়ান সানবিম দীপ, ও বলতেছে যৌগিক আর মিশ্র একই জিনিস কিনা। শোনা, কিভাবে একই হয় বলতো, কিভাবে একই হয়? ধরে নে আমার এখানে সালফার ডাইঅক্সাইড ছিল না, হিলিয়াম ছিল, আর ধর যে অক্সিজেন গ্যাসের মিশ্রণ ছিল, তখনও এটা একটা মিশ্র গ্যাস হয়, তখনও এটা একটা মিশ্র গ্যাস হয়। কিন্তু এটা তো যৌগিক হয় না, দুইটাই মৌলিক। বুঝছো আমার কথা? এইটা হচ্ছে এখনো মিশ্র আছে, এটা কিন্তু যৌগিক হয় নাই। ঠিক আছে? সাবিতা হাসনাত, আগের ম্যাথের আনসার ভুল আছে, ম্যাথের আনসারের গুষ্টি কিলাই। তুই এই যে বস্তুটা, এটা পৃথিবীর কেউ এখন আর পড়ায় না, তুই সেরকম একটা জিনিস তো চোখের সামনে হইতে দেখতেছস। বইতে নাই, কোনো স্যাররা পড়ায় না, কেউ জানে না। বইতে ভুল একটা জিনিস বলতেছে, নাম লেখছে অ্যাভোগাড্রো সূত্র, অঙ্ক দিছে অ্যাভোগাড্রো সংখ্যার, তুই বুঝতেছস যে তুই কত বড় একটা বলদামি করতেছস। তুই এই কনসেপ্ট আলোচনার সময় তুই বলতেছস আগের অঙ্কের আনসার ভুল। হোয়াট দ্য হেল ব্রো, মানে এই অঙ্ক কবে তোরে গ্যারান্টি দিছে যে পরীক্ষায় আসবে বা জীবনে তোরে পরিবর্তন করে ফেলবে? কিচ্ছু না। মনোযোগ দে। ওই ছাগলের যে উদাহরণ দিছি, এটা তুই এই ছাগলের খামারের উদাহরণ দিছি না, এই ছাগল হইতেছে ওই যে মেয়েটা বললো যে আগের অঙ্কের নাকি আনসার ভুল হয়েছে। ভাই রে ভাই, মানুষ কত বোকা হইতে পারে! এই কনসেপ্ট জীবনে কেউ কোনোদিন বলবে না, কোনো ছাগলে জানেই নাই ঘোড়ার ডিম। মনোযোগ দাও। তাহলে এইখানে ধরো নাইট্রোজেনের অণুর সংখ্যা, সেটাকে আমরা কিভাবে লিখবো? বড় হাতের এন অফ N2, এইভাবে লিখতে হয়। এটার মানে হচ্ছে এখানে নাইট্রোজেনের অণু আছে কয়টা। তাহলে বলো এখানে অণুর সংখ্যা যদি আমি গুণে বের করি N অফ Cl2, তাহলে এটাকে আমরা কি বলবো? ক্লোরিনের অণুর সংখ্যা। এখানে কার্বন ডাইঅক্সাইডের অণুর সংখ্যাকে লিখতে হবে N অফ CO2, এখানে লিখতে হবে নিয়নের অণুর সংখ্যাকে N অফ Ne। এবার বলো এখানে কিভাবে লিখবো? N অফ কি লিখবো এটাকে? তাড়াতাড়ি তাড়াতাড়ি। আচ্ছা, একজন বলছে হিলিয়াম প্লাস SO2 তো নাই, ওখানে মুছে দিছি, শুধু অক্সিজেন ধরো। আচ্ছা, এইখানে তোমরা যারা ভাবতেছো N অফ He প্লাস এখানে O2 লিখবো, এটা করা যাবে না, এখন বড় হয়ে গেছো। এখন যে কাজটা করতে হবে, তোমার এখানে লিখতে হবে নাম্বার অফ মলিকিউলস অফ হিলিয়াম, অর্থাৎ হিলিয়ামের অণুর সংখ্যা যোগ অক্সিজেনের অণুর সংখ্যার যোগফল, এইভাবে লিখতে হবে। অর্থাৎ ছোটবেলায় আমরা কিভাবে লিখতাম, ধরো রহিমের টাকা আর করিমের টাকা, তাহলে টাকা অফ রহিম
যোগ করিম এইখানে লিখে দিতাম, এই কাজ করা যাবে না এখন আর, এইটা করা যাবে না। এখন কি করতে হবে জানো, এইটা বাদ দিয়ে তোমার লেখা লাগবে হচ্ছে টাকা অফ রহিম প্লাস টাকা অফ করিম, কারণ তুমি রহিম আর করিমরে যোগ করতে পারো না, রহিম আর করিমের টাকার পরিমাণ যোগ করতে পারো, বুঝিয়াছো? মানে লেখার স্টাইল হবে এখন এরকম, এটা বড়দের লেখার স্টাইল, এটা বাচ্চাদের লেখার স্টাইল। রহিম আর করিমের মধ্যে বিক্রিয়া দিয়ে বসি থাকে, নাউজুবিল্লাহ মিন জালিক। এটা কোন দেশে আসি পড়ছি, তওবা তওবা তওবা, বুঝছস? আচ্ছা এখন কথা হইতেছে, দেখো বন্ধু, তাহলে ওইভাবে আমরা লিখবো না, লিখবো হচ্ছে এইভাবে। তো অ্যাভোগাড্রোর সূত্র মতে এই পাত্রে যতগুলো নাইট্রোজেনের অণু ছিল সেটা যদি n of n2 হয়, আর এই পাত্রের ক্লোরিনের অণুর সংখ্যা যদি n of Cl2 হয়, these things are equal, these things are equal, these things are equal, these things are equal. That's what you call Avogadro's law. কিছু বোঝো নাই? আরিয়ান সানবিম তো একটা গাধারে, যৌগিক কখন হবে মানে কি? যৌগিক গ্যাস, এই যে এটা যৌগিক, এটা যৌগিক, আরে ভাই মৌল আর যৌগ চিনা না, ইন্টারমিডিয়েটে উঠে গেছে, A+ পাইছে। আচ্ছা তোরা যারা বলতেছিস তোরা বুঝছিস, বিশ্বাস কর 2 মিনিটের মধ্যে অঙ্কে যাব, তখন মাথাতে বলবি ওরে আল্লাহ, আগে মনে করছিলাম বুঝছি, তখন বুঝি নাই, এখন বুঝতেছি যে আগে বুঝি নাই, আগে যে বুঝি নাই সেটাই এখন বুঝতেছি, যে আগে মনে হয়েছিল বুঝছি, আসলে বুঝি নাই, এখন বুঝছি। অ্যাভোগাড্রোর সূত্র এক জিনিস, আমার খালাতো ভাই, আমি কি হুদা বলতেছি, এক অস্থির পাবলিক। হ্যাঁ তোর মনে হবে যে তুই সব বুঝি গেছস, আগের অঙ্কের আনসার ভুল হয়েছে, তো এইটা নিয়ে ভরি থাকবি, তুই বুঝবি না যে এখন কি গন্ডগোল ঘটতেছে। আচ্ছা এবার শোনো, সেটা হচ্ছে যদি তাদের প্রত্যেকের ইন্ডিভিজুয়াল অণুর সংখ্যা সমান হয়, তাহলে কি আমি বলতে পারি তার পরের লাইনে, দেখো তো তার পরের লাইনে কি বলা যায় যে মোল নাম্বার অফ, মানে এখানে নাইট্রোজেনের অণুর যে মোল সংখ্যা এইটাও সমান হবে এর ক্লোরিনের অণুর মোল সংখ্যার সাথে সমান হবে। দেখতো এটা কি বলা যায় কিনা? মোল সংখ্যা দিয়ে আমি কথা বলতেছি। আচ্ছা যারা বোঝো নাই তাদের জন্য বলতেছি, ধরো তোমার বন্ধুর খামারে 60টা ছাগল আছে, তোমার খামারেও 60টা ছাগল, তাহলে সংখ্যার দিক দিয়ে কি সমান না? সমান। এখন তোমার বন্ধুর খামারের ছাগলের সংখ্যা সে আর পিসে গোনে না, সে গোনে ডজনে, তাহলে সে কি বলে 5 ডজন ছাগল আছে। তোমার খামারে কত? 5 ডজন ছাগল আছে। তো ব্যাপারটা হচ্ছে এরকম, তুমি পিস সংখ্যায় যদি দুইটা জিনিস সমান হয়, তাহলে মোল সংখ্যা আসলে সমান হয়। এখানেও যত মোল আছে ওখানেও তত মোল আছে, কারণ পিস সংখ্যা সমান। তোরা কি বুঝছস বাবা আমার কথা? তাহলে অণুর সংখ্যাগুলো যদি সমান হয়, তাহলে ভাই মোল সংখ্যাও সমান হবে। যদি এটা না বোঝো তাহলে আরেক ভাবে চিন্তা করতে পারো, সেই চিন্তাটা হচ্ছে, বলে দেই, তোরা কি এই সূত্রটা শিখছস কোনোদিন? 9-10 ছিল মনে হয়, n ইকুয়াল টু বড় হাতের n ডিভাইডেড বাই na, মানে যে কোনো পিস সংখ্যাকে অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে ভাগ করলে মোল নাম্বার হয়ে যায়। আচ্ছা তাহলে দেখতো একটু আগে আমি যেটা লিখছিলাম, আমি তার একটা এক্সাম্পল দেই, আমি লিখছিলাম বড় হাতের n অফ নাইট্রোজেন ইজ ইকুয়াল টু বড় হাতের n অফ ক্লোরিন ইকুয়াল টু বড় হাতের n অফ অক্সিজেন, এরকম কি কি জানি লিখছিলাম, আমার মনেও নাই, হোয়াটএভার, ওটা কার্বন ডাইঅক্সাইড ছিল আর কি, এটা ছিল কার্বন ডাইঅক্সাইড। আচ্ছা হইলো, এখন তোরা সবগুলো সাইডে অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে ভাগ কর, সকল পক্ষে অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে ভাগ করি, তাহলে ডিভাইডেড বাই na, ডিভাইডেড বাই na, বুঝছো এবার খেলাটা কি হয়েছে? তাহলে এইটারে কি বলা যায়, এই রাশিটারে কি বলা যায়? এটা তো কিচ্ছু না, এটা বলা যায় ছোট হাতের n অফ n2, ছোট হাতের n অফ Cl2, এটাকে বলা যায় ছোট হাতের n অফ CO2। বুঝছস? গাণিতিক ভাবে যারা প্রমাণ চাস, এই যে গাণিতিক প্রমাণ, আর যারা কনসেপচুয়ালি বুঝতে চাস তারা বেটার, যে পিস সংখ্যা যদি সমান হয় ভাই, এদের মোল সংখ্যাও সমান, ওটা বেটার আইডিয়া, কারণ ও মোল নাম্বার বোঝে যে অ্যাকচুয়ালি মোল নাম্বার কিচ্ছু না, জোড়া হালি ডজনের মতো একটা ব্যাপার, আমি যেটা প্রথম ক্লাসে সম্ভবত তোমাদেরকে খোলাসা করছিলাম এই গ্যাস ডায়নামিক্সের। ওকে, সো এইটা হচ্ছে অ্যাভোগাড্রোর সূত্র। এখন এটা যারা বুঝছো বোঝো নাই টেনশন নিও না, এখন আমি এক্সাম্পল দিব, তখন দেখবা যে বোঝা শুরু করছো। আর যারা আগে মনে করতেছিল যে বুঝে গেছি, একটু পরে হতাশ হওয়ার জন্য রেডি থাকো, যে ওরে ওরে কুদ্দুসের মারে তখন মনে হয়েছিল যে বুঝছি, এখন বুঝছি যে আগে বুঝি নাই। এখন এই সময় আসতেছে, দেখো এই মোমেন্ট এখনই হাজির হইতেছে। আচ্ছা এই যে জিহাদ খান, এটারে ধরে কিলানো দরকার, কয় আপনাকে একদিন ভিডিও কল দিছিলাম ধরেন নাই স্যার, এ যে কি বড় ছ্যাঁচড়ামি। আচ্ছা তোদের কাউকে কি আমি পার্সোনালি চিনি? আনসার হচ্ছে না। 2 নাম্বার হচ্ছে আমি এমন একটা মানুষ
যে 24 ঘন্টা না হইলেও কমপক্ষে 20টা ঘন্টা আই স্টে ইন ভেরি ফর্মাল প্লেসেস, হয় অফিসে, নাইলে ক্লাসে, নাইলে কোনো মিটিং এ, হ্যাঁ, নাইলে কোনো না কোনো জায়গায় খুব গুরুত্বপূর্ণ কাজে থাকি। আর 4 ঘন্টা আমার ঘুম, টয়লেট সব মিলে। এর কোন সময়টা আছে যে সময় তুই আমার ভিডিও কল দিতে পারিস? আর ভিডিও কল তুমি শুধু তাকেই দিতে পারো যার সাথে তোমার পার্সোনালি পরিচয় আছে, সেও তোমাকে চেনে, তুমিও তাকে চেনো, তুমি তার পার্সোনাল স্পেসটা বোঝো। তুমি আমার অবশ্যই পার্সোনালি চিনো না, তুমি চিনতে পারো, আমি তো তোমার চিনি না, ব্যাপারটা একপাক্ষিক। তো সেই ক্ষেত্রে তুমি যদি ভিডিও কল দাও, এটা খুব বড় একটা ন্যাক্কারজনক ব্যাপার। এবং তুমি এইসব কাজ কারবার করলে আমি প্রায়ই পোলাপাইন্ডে ব্লক করে দেই। তুমি আমার ব্লক তো খাবা, বিভিন্ন মানুষের ব্লক খাবা। ইভেন তোমাদেরকে কোনো একদিন আমি ক্লাসের বাইরে কোনো একটা সময় দেখাবো না যে আমার ফ্রেন্ড লিস্টে কত বড় বড় নোবেল লরেটরা আছে। নোবেল লরেট বুঝো, মানে যারা নোবেল জয়ী। কত বড় বড় ফটোগ্রাফার আছে, কত বড় বড় ফিল্ম মেকার আছে, তাদের সাথে আমি পরিচিত না, আমি ব্যক্তিগতভাবে চিনি না, কিন্তু আমার ফ্রেন্ড লিস্টে আছে এবং তারা আমার পোস্টে রেগুলার লাইক টাইক দেয়। তার কারণটা কি জানো? কারণ আমি তাদের সাথে কোনোদিনও চিনি না, দেখি একটা ভিডিও কল মারি দেই। কারণ এই কাণ্ড করা যাবে না, এগুলো খুবই ছেঁচড়ামি, ঠিক আছে? এই আর কি। না, আমি তোমার প্রিয় শিক্ষক হইলেও তুমি দিতে পারো না, এটা ঠিক না। তুমি আমার অনুমতি নিবা তো আগে, যে ভাইয়া কল কি দেয়া যাবে, বা ভিডিও কল কেন দিবি, তুই কি দেখতে চাস? আমি তো এখানে সারাদিন দাঁড়াই থাকি। আচ্ছা চলো, এখন আমরা একটু অঙ্ক করি এবং আমাদের মনের ভুল ধারণাগুলো দূর করি। একটা সেটআপ চিন্তা করো, খুব মনোযোগ লাগবে, খুব মনোযোগ। ধর এই পাত্রের যে টেম্পারেচার টি, এই পাত্রেরও টেম্পারেচার টি, একই তাপমাত্রায়, একই চাপে, এইটারও প্রেসার পি, এইটারও প্রেসার পি ধরে নিলাম। এই অবস্থায় একজনের আয়তন হচ্ছে ভি, আর একজনের আয়তন হচ্ছে 2v। ধরে নে আর একজনের আয়তন হচ্ছে 2v, হইতে পারে না? ধর আমাকে এই যে তোর কি বলে নাজরিন সুলতানা, ও আমাকে ধর বাণিজ্য মেলা থেকে একটা বেলুন কিনে এনে দিছে, যে ঝামেলা করিস না, এটা নিয়ে বসে থাক। আচ্ছা বসে আছি। একটু পরে সামিরা এসে আমাকে আর একটা বেলুন কিনে দিছে ওই কম্পিউটার মেলা থেকে। তো এখন ধর আমি দুইটা বেলুন হাতে নিয়ে বসে আছি, একই রুমেই তো আছি, তো একটু পরে না টেম্পারেচার সমান হয়ে যাবে, দুইটা বেলুনেরই একই তাপমাত্রা হয়ে যাবে। ধরে নে বেলুন দুইটার মধ্যে চাপও সমান। টেম্পারেচার প্রেসার সমান হলে কি বেলুন দুইটার আয়তন সমান হইতে হবে? আরে না, টেম্পারেচার প্রেসার সমান হওয়ার পরেও দুইটা পাত্রের গ্যাসের আয়তন সমান নাও হতে পারে। ওকে, এখন ঘটনা হচ্ছে, আমি ঘটনাটা বলতে চাইছিলাম কিন্তু সাহিব যা শুরু করছে 0852, মজার ঘটনাটা মনে হয় বলবো না আর কি। মনোযোগ দিয়ে আগে কনসেপ্টটা শেখ বাবা। মজার ঘটনা সারা জীবন বলা যাবে, বাট এই কনসেপ্ট দুনিয়ার কোথাও নাই। আমি আবারও বলছি, শেষবারের মতো বলছি, এই কনসেপ্ট মানে হারাইলে সমস্যা আছে। এরকম মজার ঘটনা আমার জীবনের প্রতিদিন ঘটতে থাকে, কারণ আমি একটা মজার মানুষ। আমি সবকিছুকে সহজে নেই, আমি সবকিছু ঘটার পরেই বলি আলহামদুলিল্লাহ, আমি অ্যাক্সিডেন্ট করে উঠেও বলি আলহামদুলিল্লাহ, এর চেয়েও বড় অ্যাক্সিডেন্ট হইতে পারতো। তো আমার জীবনে মজার ঘটনা শেষ নাই, ঠিক আছে? আচ্ছা দেখো, তাহলে ঘটনা হচ্ছে যেটা, দুইটা পাত্রের তাপমাত্রা চাপ সমান আছে, কিন্তু তাদের আয়তন সমান নাও হতে পারে। একটা বেলুন বড়, একটা বেলুন ছোট, তো কি হইছে? হইতেই পারে। ধরে নাও এই হচ্ছে সেটআপ, যে একটার আয়তন ভি ওই মুহূর্তে, আর একটার আয়তন হচ্ছে 2v। এখন তোমরা আমাকে একটু বলো, ধরে নাও যে এই পাত্রে অণুর সংখ্যা পাওয়া গেল, অণু পাওয়া গেছে হচ্ছে 700টি। ধরে নে এই পাত্রে অণু পাওয়া গেছে 700টি। তাহলে বলতো এই পাত্রে অণু কয়টা থাকবে? তাড়াতাড়ি বল দেখি, কে কে পারিস? 700টি নাকি? কারণ ওই যে বলছে যে, কারণ বলছে কি যে অণুর সংখ্যা নাকি সমান হয়, তাই না? সমসংখ্যক অণু থাকে, এই তো অ্যাভোগাড্রোর সূত্র। তাহলে এই পাত্রে অণু থাকবে কয়টা? 700টা না? এই পাত্রে অণু থাকবে 1400টা। এইটাই অ্যাভোগাড্রোর সূত্র, এইটাই অ্যাভোগাড্রোর সূত্র। এখন তোরা আমাকে একটা কথা বল, ধর এই পাত্রে কোন গ্যাস আছে বল? এই পাত্রে কোন গ্যাস আছে আর ওই পাত্রে কোন গ্যাস আছে? বলেন, কি বলবো আমরা, যে এই পাত্রে কোন গ্যাস আর ওই পাত্রে কোন গ্যাস? হাইড্রোজেন আর অক্সিজেন, নানার গ্যাস আর নানির গ্যাস, হিলিয়াম, একই গ্যাস। আচ্ছা এই পাত্রে ধর আগডুম নামক একটা গ্যাস আছে, আগডুম গ্যাস। তো এই পাত্রে কি আগডুম গ্যাস আছে না বাগডুম গ্যাস আছে? বলেন। এই পাত্রে আছে হচ্ছে বাগডুম গ্যাস, তাতেও হবে, কোনো সমস্যা নেই। কারণ তোমার আনসার দেওয়া উচিত ছিল, আরে ভাই কি গ্যাস আছে তাতে তোর কি আসে যায়? ওইখানে তো অ্যাভোগাড্রো স্পষ্ট করে বলেই দিছে
যে কোনো গ্যাসেই এই ঘটনাটাই ঘটে। যদি তোমার তাপমাত্রা চাপ সেম করার পরে আয়তন যদি সমান হয় তাহলে অণুর সংখ্যা সমান আছে। ওই একটু এবার চিন্তা করে দেখো, আয়তন যদি সমান না হয় তাহলে কি হবে? আয়তন এইটার চেয়ে ওইটা যত গুণ আছে ওইখানে অণুর সংখ্যা ততগুণই থাকবে। এখানে যদি 700টা থাকে তাহলে ওখানে 1400টা থাকবে। কেন থাকে একটু ব্যাপারটা বুঝে দেখ, আমি একটু বুঝাই দেখি অন্যভাবে। সেটা হচ্ছে ধরে নে যে এইটুকু জায়গার মধ্যে কতগুলো অণু আছে দেখেন তো, 700টা, রাইট? এখন এইটুকু জায়গার মধ্যে যদি 700টা থাকে তাহলে দেখ এই যে তোর জায়গাটা, আসো আর একটু নামো, এই এইটুকু জায়গায় কয়টা আছে বলতো? এইটুকু জায়গায় কিন্তু 700টা আছে, কথা ঠিক কিনা? এরপরে দেখ ওইটুকু জায়গায় যদি 700টা অণু থাকে তাহলে এর ঠিক পাশে ওই যে দেখেন জায়গাটা দেখছেন, চোখে দেখা যাইতেছে যে ঠিক বরাবর যে সমান, মানে আমার একটু বাউন্ডারির কারণে ঝামেলা হয়েছে, বাট আইডিয়াটা আশা করি বুঝতে পারছো আর কি, যে ঘটনাটা হচ্ছে কি আসলে এইটুকু জায়গার মধ্যে 700টা থাকবে আর এইটুকু জায়গার মধ্যে কিন্তু 700টা, টোটালি 1400টা অণু থাকবে এই যে। আচ্ছা, এই মেয়েটার নাম পড়তে পারতেছি না, পল পৃথা, ঐশ্বর্য সম্ভবত, ঐশ্বর্য পল পৃথা এটা ভালো কথা বলছে। যদি টি বেশি থাকে তাহলে কলিজা আব্বু সোনামণি তুমি কিন্তু অ্যাভোগাড্রোর সূত্রের প্রথম কন্ডিশনটাই ব্রেক করছো। অ্যাভোগাড্রো বলেছিল তুমি তাপমাত্রা চাপ একই রাখতে হবে আব্বা, তুমি টেম্পারেচার চেঞ্জ করলে তো অ্যাভোগাড্রোর সূত্র প্রযোজ্য হবে না। তাহলে বুঝছো আমার কথা? তাপমাত্রা চাপ একই রাখার পরে যদি আয়তন সমান হয় তাহলে অণুর সংখ্যা সমান হবে। যদি আয়তন সমান না হয় 3 গুণ হয়, আয়তন যদি একটা চেয়ারটার আয়তন 3 গুণ হয় তাহলে এইটার অণুর সংখ্যা যা হবে ওইখানে অণু থাকবে 3 গুণ। কেউ বোঝে না আমার কথা? বুঝছস? তাহলে আমরা কি অ্যাভোগাড্রোর সূত্রকে বলতে পারি যে অ্যাভোগাড্রোর সূত্র এই কথা বলছে আসলে? সেটা হচ্ছে অতএব অ্যাভোগাড্রোর সূত্রানুযায়ী কি বলা যায় ভি সমানুপাতিক এন? দেখেন তো, যদি এবং কেবল যদি তোমার কি হয়, দুইটা পাত্রের তাপমাত্রা এবং প্রেসার সমান হয়, তাপমাত্রা এবং চাপ সমান হয়, তাপমাত্রা চাপ সমান রাখার পরে যার আয়তন যত গুণ তার মধ্যে অণুর সংখ্যা তত গুণ, বা অণুর মোল সংখ্যা তত গুণ, একই কথা আর কি। তোরা কি বুঝছস বাবা? আবারও বলতেছি, দুইটা পাত্রের তাপমাত্রা চাপ সমান রাখার পরে তোমার আয়তন যত গুণ হবে, এটার আয়তন ভি থাকলে ওটা যদি 2v হয় তাহলে এর অণুর সংখ্যা যা হবে ওর অণুর সংখ্যা তার ডাবল হয়ে যাবে। যদি এর আয়তন ভি থাকে আর ওর যদি 5v হয় তাহলে অণুর সংখ্যা এখানে 5n হবে আর কি। ঠিক আছে? হ্যাঁ, অণুর সংখ্যা তত গুণ হবে। আর অণুর সংখ্যা এক্স্যাক্টলি নিয়ে আমরা কাজ করি না, আমরা মূলত মোল নাম্বার নিয়ে কাজ করি, দ্যাটস আমরা ছোট হাতের এন দিয়ে লিখছি, তুমি চাইলে এটা বড় হাতের এন দিয়েও লিখতে পারো, একই কথা আর কি। ওকে, এক্সাম্পল, রাইট? আকিবুর রহমান, সাবাস। চলো বেটা এখন আমরা অঙ্ক করি, সুন্দর অঙ্ক। এবং এই অঙ্কগুলো আমাদের আমলের বইয়ে কিছু অঙ্ক ছিল, সেইখান থেকে আমার বানানো অঙ্ক। এই অঙ্ক বইতে নাই, মানে আমাদের আমলের কিছু স্মৃতি থেকে নেওয়া জিনিস, সেটাকে একটু মডিফাই করে একটু প্যাচ লাগায় তারপরে আমি অঙ্কটা বানাইছি। এই অঙ্কগুলো আই উইশ আমাদের স্যাররা বুঝতো যে অ্যাভোগাড্রোর সূত্রটা আর অ্যাভোগাড্রোর সংখ্যাটা দুইটা টোটালি আনরিলেটেড জিনিস, তাদের মধ্যে কোনো সম্পর্ক নাই ওরকম। হ্যাঁ, বাট বইতে অ্যাভোগাড্রোর সূত্রটা বলছে, বলার পরে বুঝায়ও নাই কিছু, যে অঙ্কগুলো দিছে তোরা তো বই কিনছিস অনেকে, পড়ে দেখবি কি জগা খিচুড়ি করছে, মানে তারা জানেই না, তারা বোঝেই না যে অ্যাকচুয়ালি কিসের কথা বলতেছে। ঠিক আছে? আচ্ছা, এবার আসো আমরা একটু অঙ্কটা করি। পাশাপাশি দুটি সিলিন্ডার একই তাপমাত্রা ও চাপের অঞ্চলে রাখা আছে, একই তাপমাত্রা ও চাপের অঞ্চলে রাখা আছে, দেখছো? একই তাপমাত্রা ও চাপের অঞ্চলে রাখা আছে। থিকনেস মোডা হয়ে গেছে, একটু শিকড় দাও। এই যে সূর্য। তাহলে আমরা একটা কাজ করি, দুইটা সিলিন্ডার এঁকে ফেলি। চলো, সিলিন্ডার তো আঁকতে পারবো না, এই যে হইছে আর কি, একটা এরকম, ও আর একটা এরকম হইল। পাশাপাশি দুটি সিলিন্ডার একই তাপমাত্রা চাপের অঞ্চলে রাখা আছে, তাহলে এদের এটার টেম্পারেচার যদি টি হয়, এরও হচ্ছে টি, এরও যদি পি হয়, এরও হচ্ছে পি। এই অবস্থায় প্রথমটির চেয়ে দ্বিতীয়টির আয়তন 1.5 গুণ বেশি পাওয়া গেল। ও, তাহলে একটা কাজ করতে হবে, তো দুইটার আয়তন তো আমি সমান করছি, তাই না? এখন তো দুইটার আয়তন সমান হবে না, তাহলে এটাকে একটু বড় করে ফেলি। বড় হও, একটু বড় হও, এই যে মোটামুটি এরকম। একটার আয়তন যদি ভি হয়, তোরা এখন আমাকে একটু বল, এটার আয়তন যদি ভি হয় তাহলে এটার আয়তন কত হবে? 1.5 ভি নাকি? বল বল বল, তাড়াতাড়ি বল। বলো, এটা যদি ভি হয় তাহলে এটা কি 1.5 ভি হবে? না, কয়েকজন ধরতে পারছে
এখানে কিন্তু বলছে যে দ্বিতীয়টির আয়তন 1.5 গুণ বেশি পাওয়া গেছে। এখানে একটা শব্দ ব্যবহার করছে, দেখো কি শব্দ, বেশি বেশি বেশি। তার মানে এইটার ভলিউম হবে হচ্ছে আগের যে ভলিউম ছিল ওইটার, সেই ভলিউম তো থাকবেই, তার সাথে আরো যোগ হবে ওইটার 1.5 গুণ, তার মানে 1.5 ভি অ্যাড হবে। তার মানে ফাইনালি হবে হচ্ছে এটা 2.5 ভি। তোমরা কি বুঝছো আমার কথা? 2.5 ভি। ওকে, তোমাদের অঙ্ক পুরোটা করা লাগবে না, ট্রাস্ট মি, অঙ্ক ভুল করতেছে, এই অঙ্কের মধ্যে প্যাচ আছে, আমি আসতেছি আস্তে আস্তে। প্রথম পাত্রে নাইট্রোজেন গ্যাস আছে, তাহলে এখানে কি লিখবো, এন নাকি N2 বলেন? নাইট্রোজেন গ্যাসকে কিভাবে লেখে, এন দিয়ে লেখে নাকি N2 দিয়ে লেখে? N2। ওকে, এগুলা জানতে হবে কিন্তু, যে কে দ্বিপারমাণবিক গ্যাস আর কে একপারমাণবিক গ্যাস। এবং দ্বিতীয়টিতে একটি নিষ্ক্রিয় গ্যাস আছে। ওরে বাবারে, একটা নিষ্ক্রিয় গ্যাস, কোন নিষ্ক্রিয় গ্যাস, কি ধরবো? নিষ্ক্রিয় গ্যাস তো অনেকগুলা, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। কারে ধরবো? হিলিয়াম ধরতে চাস, তুই যে কোনো একটা ধরলেই হবে, একটু পরে বুঝবি খেলাটা কি। এখানে ধর নিয়ন আছে, ধরে নিলাম, আমার মন চাইছে তাই আমি নিয়ন ধরছি, তোর মন চাইলে হিলিয়াম ধর, কোনো প্রবলেম নাই, একই হবে। দ্বিতীয়টিতে একটি নিষ্ক্রিয় গ্যাস আছে। প্রথম পাত্রে 600টি পরমাণু থাকলে, বলে দিছে এই পাত্রে পরমাণু সংখ্যা 600টি। সবাই হুবহু আমার মতো করে লেখো, এই পাত্রের নিচে থেকে আরো বের করে লেখো 600টি পরমাণু। এই পাত্রে পরমাণু আছে 600টি। প্রথম পাত্রে 600টি পরমাণু থাকলে দ্বিতীয় পাত্রের অণু এবং পরমাণুর সংখ্যা কত? এই পাত্রে যদি পরমাণু থাকে 600টা, তাহলে এই পাত্রে পরমাণুর সংখ্যাও লাগবে, অণুর সংখ্যাও লাগবে। খুব মনোযোগ দিয়ে শোনো কি করা যায়। দেখো ভাই, এই পাত্রে যদি 600টা পরমাণু থাকে, তাহলে এই পাত্রে কতগুলো পরমাণু আছে বলো তো? 2.5 ইন্টু 600, তাই না? ভুল। খুব ভালো করে বোঝ, খুব ভালো করে বোঝ। অ্যাভোগাড্রো সূত্র কথা বলছে কি নিয়ে জানোস? অ্যাভোগাড্রো সূত্র কথা বলছে কি নিয়ে আব্বা? কি নিয়ে কি নিয়ে কথা কইছে? কত মোটা একটা তীর চিহ্ন দিছি, এটা থিকনেস আর একটু কমায় দিই। তোরা কি বুঝছস বাবা? অণু নিয়ে কথা বলছে, অণু। গরুপনা করা যাবে না, অণু সমান হবে বলছে, পরমাণুর কথা কিছু বলেই নাই, পরমাণু হিসাব করে দেখতে হবে। ঠিক আছে, তাহলে চলেন বন্ধু। খেলাটা হইতেছে, দেখো এই না নষ্ট হয়ে গেছে, ঠিক আছে। দেখো, এই পাত্রে যদি 600টা পরমাণু থাকে, তোমাকে এখন হিসাব করতে হবে এই পাত্রে অণু আছে কয়টা, বল কয়টা অণু আছে। 600টা যদি পরমাণু থাকে এই পাত্রে, তাহলে অণু আছে কয়টা বলেন তো? 300টা। সাবাস, তাহলে 300টি আছে হচ্ছে তোমার অণু বন্ধু। এই পাত্রে অণু যদি, সরি, পরমাণু যদি 600টা থাকে, তাহলে অণু আছে 300টা। কারণটা কি? নাইট্রোজেন একটা দ্বিপারমাণবিক অণু বিশিষ্ট গ্যাস, তার দুইটা করে পরমাণু মিলে একটা করে অণু হয়। তো পরমাণুর সংখ্যা যদি 600টা হয়, তাহলে অণুর সংখ্যা 300টাই হওয়ার কথা। আচ্ছা, এইবার দেখ, এই পাত্রের যেহেতু অণুর সংখ্যা আমরা জানি, তাহলে ওই পাত্রের সাথে রিলেট করা যাবে, এইটার সাথে এবার এটাকে রিলেট করা যাবে। এবার এটাকে গোল্লা দিয়ে ওই দিকে রিলেট করো, এই যে এই পাত্রের নিচে চলে আসো। ঠিক আছে, এইখান থেকে রিলেট করো এইটাকে। যেহেতু এখানে 300টি অণু আছে, তাহলে এখানে বলেন তো কয়টা অণু আছে? এখানে অণু আছে কয়টা? এখানকার নিয়ম হচ্ছে 2.5 ইন্টু হচ্ছে 300, এতটি কি আছে অণু। খুব লক্ষ্য করে দেখো, খুব খেয়াল করে দেখো, অণুর সংখ্যার সাথে অণুর সংখ্যা রিলেটেড হবে, পরমাণুর সাথে কোনো রিলেশন নাই। 300 কিভাবে হলো এটা জানার জন্য নবম শ্রেণীতে ভর্তি হয়ে যাও তাড়াতাড়ি, দেরি করো না। ভর্তি হয়েছো? লক্ষ্য জিপিএ 5। এইটা নাকি 300টা অণু কেমনে হয়েছে? এই ছাগলের নাতি। নাইট্রোজেনের দুইটা পরমাণু আছে এখানে, দেখতে পাচ্ছিস, এই একটা পরমাণু, একটা পরমাণু, দুইটা পরমাণু মিলে একটা অণু গঠন করছে, পুরোটারে বলে অণু। তো তোর কাছে যদি 600টা পরমাণু থাকে, তার মানে অণু আছে কয়টা? তার অর্ধেক সংখ্যক। এটা নাকি আবার বুঝাইতে পারে? বুঝছো সেটা নাকি? 300 ইন্টু 2.5, এতটি অণু আছে এখানে। কারণ এটার কি, দুইটা গ্যাসের তাপমাত্রা চাপ সমান হইলে, দুইটা পাত্রের তাপমাত্রা চাপ সমান হওয়ার পরে এইটার আয়তনের চেয়ে ওইটার আয়তন 2.5 গুণ, 1.5 গুণ বেশি, মানে 2.5 গুণ। তাহলে এখানে যতগুলো অণু থাকবে, এখানে তার 2.5 গুণ অণু থাকবে। দ্যাট ইজ দ্য ফ্যাক্ট। আচ্ছা, এইবার বলো বন্ধু, এখানে অণুর সংখ্যা যদি এইটা হয়, এখানে পরমাণুর সংখ্যা কত আছে? এই সেকেন্ড পাত্রে পরমাণুর সংখ্যা কত আছে বলেন? এটা 200, 300কে 2.5 দিয়ে গুণ করলে 3 দুগুণে 600, 750 হয়, এটা 750 আর কি। তাহলে এখানে পরমাণু আছে কয়টা জানো? ওই যে একজন একটা আনসার দিছে সুন্দর, সেম, ইয়েস, সেম সংখ্যক, এতটি আছে হচ্ছে পরমাণু। কেন এরকম? কারণটা হচ্ছে পৃথিবীতে দ্বিপারমাণবিক গ্যাস অণু, মানে মৌলিক গ্যাসের মধ্যে দ্বিপারমাণবিক হচ্ছে 7 জন, হাইড্রোজেন,
নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। তার মধ্যে আবার আয়োডিন কিন্তু গ্যাস না, ব্রোমিনও গ্যাস না। এছাড়া বাকি সমস্ত গ্যাসই কি এক পারমাণবিক। সো যে কোনো নিষ্ক্রিয় গ্যাসই যদি নাও, এর যতগুলো অণু আছে এখানে ততগুলাই পরমাণু হবে। বুঝিয়াছো? এক পারমাণবিক, রাইট? সো তাহলে কাহিনী হচ্ছে কি, এইটাই আনসার তোমার। এই একটা আনসার, এটা একটা আনসার, সেকেন্ড আনসার হচ্ছে এটা। বলছিল দ্বিতীয় পাত্রের অণু সংখ্যা পরমাণু সংখ্যা বলো, এই যে বলে দিছি। বুঝছিস তো নাকি? ওকে, এবার চলো পরের অঙ্কে যাই। এটা তোদের বাড়ির কাজ, দেখবো এটা আমি। খুবই মজার অঙ্ক, বাড়ির কাজ। ওকে, এটা পারবি না হয়তো বা, দেখি কে কে পারে। এটাও বাড়ির কাজ। এইটা একটু সবাই লিখবা, এবং এই জিনিসটা তোমরা খাতায় 50 বার লিখবা, লিখে আমাকে দেখাবা ছবি তুলে 50 বার। এই 3টা লাইন নাম্বার দিবা, 1 2 3 4 করে করে নাম্বার দিবা, ঠিক আছে? এই 3টা কথা এখনকার বইতে আর নাই, আমাদের সময়কার 9 10 এর বই থেকে এনে দেখাচ্ছি তোমাদেরকে যে কথাগুলো কি। এই 3টাকে বলে অ্যাভোগাড্রো সূত্রের অনুসিদ্ধান্ত। এই অনুসিদ্ধান্তগুলো তোমরা অনেকে জানো, বাট জানো না এগুলো কি কথা। এগুলো হচ্ছে অনুসিদ্ধান্ত থেকে আসছে, মানে ওই সূত্র থেকে আসছে আর কি। প্রথম কথা, হ্যাঁ স্ক্রিনশট নাও, আমি সাইডে আছি, নিয়ে ফেলো। আমি একটা পোজ দিই। নেওয়া হয়েছে? স্ক্রিনশট নেওয়া হয়েছে? ওকে, দেখো নিষ্ক্রিয় গ্যাস ব্যতীত, ওই যে নিষ্ক্রিয় গ্যাস ব্যতীত একটু আগে বলছিলাম, হিলিয়াম, নিয়ন, আর্গন, এগুলা করা যাবে না আর কি। সকল মৌলিক গ্যাসের অণুসমূহ, মৌলিক গ্যাস যদি হয়, মৌলিক পদার্থের গ্যাস, সকল মৌলিক গ্যাসের অণুসমূহ দ্বিপারমাণবিক। এই যে মৌলিক গ্যাস কারা, এই কয়জন। তার মধ্যে কিন্তু ব্রোমিন তরল, আয়োডিন কিন্তু কঠিন, বাট ওরা দ্বিপারমাণবিক বলে লিখে রাখছি। তারপরের কথা হচ্ছে প্রমাণ তাপমাত্রা ও চাপে যে কোনো গ্যাসের মোলার আয়তন 22.4 লিটার। এইটা হচ্ছে এইখানকার সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা। এটাকে কেমনে তারা টারা জানি দেয়া যায়, এই যে এইটা হচ্ছে এখানকার সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা। ফোঁটা দিলেই তো দেখি ভালোবাসা চলে আসে। আমি তো আগে কোনোদিন ভালোবাসা দেই নাই, আজকেই প্রথম দিতেছি। তো এইসব ভালোবাসা দেয়াটা এগুলো তোমাদের নানির কাজ, না আমি না। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা। প্রমাণ তাপমাত্রা ও চাপে যে কোনো গ্যাসের মোলার আয়তন 22.4 লিটার। মোলার আয়তন কথাটা বাদ দেওয়া যাবে না, এই কথাটা সবাই বাদ দেয়, এটাকে মনে করে সবচেয়ে আনইম্পর্টেন্ট কথা। বাট এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে মোলার আয়তন। এই মোলার শব্দটা বলে যে কোনো গ্যাসের আয়তন 22.4 লিটার, আয়তন না, মোলার আয়তন 22.4 লিটার, ঠিক আছে? আচ্ছা, তারপরে কি, ওই যারা ফেসবুকে আছে ওরা স্ক্রিনশট দিছে নিশ্চয়ই, অ্যাপে মনে হয় পারতেছ না, ওদের কাছ থেকে নিয়ে নিও। যে কোনো গ্যাসের আণবিক ভর গ্যাসটির বাষ্প ঘনত্বের দ্বিগুণ, গ্যাসটির বাষ্প ঘনত্বের দ্বিগুণ। এখন কথা হচ্ছে এই যে বাষ্প ঘনত্ব যে কনসেপ্টটা, এইটা আবার এখনকার বইতে নাই। সো কথাটা তোমাদের একটু মুখস্থ রাখতে হবে, বাষ্প ঘনত্বের দ্বিগুণ, ঠিক আছে? সো বাষ্প ঘনত্ব কি, এটা আমি পরে একদিন ক্লাসে পড়াই দিব, সমস্যা নেই। এই বাষ্প ঘনত্বকে হচ্ছে বড় হাতের ডি দিয়ে প্রকাশ করে। এটাকে জেনে রাখো যে এটা হচ্ছে বড় হাতের ডি, বড় হাতের ডি। নরমালি ঘনত্বকে ছোট হাতের ডি দিয়ে প্রকাশ করে। এবং জেনে রাখো কথাটা, সেটা হচ্ছে যে বাষ্প ঘনত্ব নট ইকুয়াল টু ঘনত্ব, দুইটা বিষয় আলাদা। বাষ্প ঘনত্বকে তোমার বড় হাতের ডি দিয়ে লেখে, আর ঘনত্বকে ছোট হাতের ডি দিয়ে লেখে। বাট আমাদের বইতে প্রচুর অঙ্ক দেখা যায় যে ক্ষেত্রে ঘনত্ব বাষ্প ঘনত্বকে পেঁচায় ফেলায়। বাষ্প ঘনত্বের মান দেওয়া আছে, ঘনত্ব হিসাবে ইউজ করে, ঘনত্বের মান দেওয়া আছে, বাষ্প ঘনত্ব হিসাবে ইউজ করে। মানে সোরের দেশ হয়ে গেছে আর কি, মানে যার যা মন চায় সে সেটাই করে, বুঝে না আর কি। একটা জিনিস একটু জেনে রাখ, আমি বলবো বাষ্প ঘনত্ব কি পরে একদিন ডিটেইল বলবো, বাট জাস্ট জেনে রাখ যে বাষ্প ঘনত্ব যে কনসেপ্টটা, এইটা শুধুমাত্র গ্যাসের ক্ষেত্রে হয়, শুধুমাত্র গ্যাসের জন্য প্রযোজ্য, এই আইডিয়াটা। আর এই যে ঘনত্বের যে আইডিয়াটা, এটা কি শুধু গ্যাসের হয় বলতো? এটা কি শুধু গ্যাসের হয় নাকি না? তরল, কঠিন যে কোনো পদার্থের কি ঘনত্ব হইতে পারে না? তাহলে এটা লেখো, গ্যাস, তরল,
কঠিন, হালুয়া, হ্যাঁ, যে কোনো পদার্থের জন্য প্রযোজ্য। হালুয়া বুঝো? হালুয়ার জন্য প্রযোজ্য। সো এই বস্তুটা তোমাদের কয়বার লিখতে হবে? 50 বার লিখতে হবে। ট্রাস্ট মি, 50 বার লিখতে হবে। 50 বার লিখে ছবি তুলে পাঠাবা। আমার খুব ভালো লাগবে। এই জিনিসটা কত জরুরি তোমরা পরে আস্তে আস্তে বুঝবা। বিশ্বাস করো ভাই, তোমারই মতো একটা ফ্রেন্ড দেখবা যে কয়দিন পরে একটা ভালো ইউনিভার্সিটিতে চান্স পাইছে, তুমি আবার দেখবা হয়তোবা তুমি নাও পাইতে পারো। কেন? দিনে দিনে একটু একটু করে গ্রো করছে, বইয়ের বাইরের কথা একটু একটু করে জানছে, প্রাসঙ্গিক কথা নিশ্চয়ই, অপ্রাসঙ্গিক না। সো এই কষ্টগুলো একটু করো, ঠিক আছে? আমি গত 16 বছরের অভিজ্ঞতা থেকে বলতেছি, মেধাবী হওয়াটা বেশি জরুরি না, পরিশ্রমী হওয়াটা বেশি জরুরি। সো মাস্ট তুমি যেন কখনো পরিশ্রমে কারো কাছ থেকে পিছায় না থাকো আর কি, ঠিক আছে? ওকে, সো আজকের ক্লাস এই পর্যন্তই। এখন তোমরা গল্প শুনতে চাচ্ছিলে, সেই গল্পটা একটু বলি। আমার সার্টিফিকেটের জন্ম তারিখ হচ্ছে 1990। মানে ইউনো থাকে না 1990, এটা যদিও লেখা, বাট আমার আসলে জন্ম হচ্ছে 1988-তে, 1988। সো আমি 90s-এর লোক, 1988। তো কি যেন একটা প্রসঙ্গে বলতে গেছিলাম, কথাটা আমি ভুলে গেছি। তোদের ওই সময় অঙ্কে কিছু একটা হয়েছিল। তো আমার সাথে নাম্বারের খেলা প্রচুর ঘটে। নাম্বারের খেলা মানে কেমনে বুঝাই? মানে ধর আমার জীবনে যা কিছু খুব ইনফ্লুয়েন্সিয়াল, তাদের সবকিছুর মধ্যে 4 আছে, এই নাম্বারটা থাকে আর কি, 4। যেমন ধর আমার বুয়েটে ভর্তি পরীক্ষার যে রেজিস্ট্রেশন নাম্বারটা ছিল, সে নাম্বারটা দেখে আমার এক বান্ধবী বলছিল যে তোর তো রেজিস্ট্রেশন নাম্বারটা এত সুন্দর, তুই তোর এই নাম্বারটা দেখে তো স্যাররা মানে চান্স দিয়ে দিবে যে হ্যাঁ ঠিক আছে পড়বে। মানে আমার রেজিস্ট্রেশনের নাম্বারটা ছিল হচ্ছে 4488। মানে যে ফর্মটা তুলছিলাম সেই ফর্মের নাম্বার ছিল 4488। আমি বুয়েটে তিতুমির হলে ছিলাম, সেই তিতুমির হলের আমার রুম নাম্বার ছিল 4004, 4 আছে আর কি। তারপরে আমার যে মোবাইল নাম্বার, যেটা আমি ক্লাস 8 থেকে ইউজ করি, সেই ফোন নাম্বারটা তো পুরো বলা যাবে না, বাট ওইটার মধ্যে হচ্ছে নাম্বারটা খুব সুন্দর, 994884। হ্যাঁ, সামনে আর বললাম না আর কি। যাই হোক, সো মানে সব জায়গায় একটা 4 আছে আর কি। মানে আমি সোজা কথা বলতে চাচ্ছি, এই একটা মজার ব্যাপার ঘটে আমার সাথে, খুব লাকি ইভেন্ট গুলোর সাথে 4 থাকে। হয়তোবা আল্লাহ চাইলে কপালে 4টা বউ জুটতে পারে আর কি। আই ডোন্ট ওয়ান্ট ইট। মাথার চুল একটাও থাকবে না। আচ্ছা যাই হোক, তো আমি কি প্রসঙ্গে যেন ঘটনাটা বলতে গেছিলাম, আমি ভুলে গেছি। বাট গতকালকে রাতে আমি একটা বিশেষ ঘটনা ঘটছে আমার সাথে, যেটা আসলে আগে কোনোদিন ঘটে না এবং হয়তো আর কখনো রিপিটও হবে না। তো আমি যখন বাইকে এসে স্টার্ট দেওয়ার জন্য চাবিটা ঘুরাইছি, তখন ডিসপ্লেতে সব ইনফরমেশন ভেসে ওঠে না। তো সেইখানে হঠাৎ করে ঠিক এই নাম্বারটা আসছে। মানে আমার বাইক হচ্ছে এখনো পর্যন্ত 1988 কিলোমিটার চলছে, মানে অডোমিটার যেটাকে বলে, যে বাইক এতদিনে কত রান করছে, 1988 কিলোমিটার। এবং কেন জানি মনে হচ্ছিল যে ওই মুহূর্তটা হচ্ছে আমার জন্মের তারিখটা আবার ভেসে আসার কারণে, মানে মনে হচ্ছে আমি নতুন জন্ম পাইছি, মানে আগের সব ভুলে যেতে হবে, নতুন করে শুরু করতে হবে আর কি। মানে দ্যাট ইজ অ্যান অ্যামেজিং ফিলিং। এবং আমার সাথে নাম্বারের এই ঘটনাটা খুব ঘটে। মানে তোমরা রামানুজনের তো নাম শুনছো, যে তার সাথে নাম্বারের অনেক ম্যাজিক ঘটতো। আমি এত মেধাবী না, আমি এত ভালো গণিতজ্ঞ না, আমার গণিতের অবস্থা বরং খারাপ, কিন্তু আমার সাথে নাম্বারের খুব অদ্ভুত ব্যাপার স্যাপার ঘটে। মানে হোয়ার এভার আই গো, হোয়াট এভার আই ডু, মানে নাম্বার গুলো খেয়াল করলে দেখা যায় কেন জানি কিছু একটা ইশারা করে, কিছু একটা মিন করে। তো আমি এই কথাটা ওই ওই বিশেষ অঙ্কের জন্য বলতে গেছিলাম কোন একটা কথা, তোমরা ভিডিওর ওই অংশটাতে দেখলে বুঝবা হয়তোবা। যাই হোক, এই আর কি, এইটাই মজার গল্প বলতে গেছিলাম। বাট এই ধরনের মজাতে না, এই ঘটনাতে তোমরা মজা পাবা না, এটাতে আমার মজা লাগে, কারণ আমি সবকিছু খুব সানন্দে গ্রহণ করি, হোয়াট এভার হ্যাপেন্স টু মি। সো এই জন্য আমার ছোট ছোট ঘটনাতেও না আনন্দ লাগে আর কি। তো এই আনন্দগুলো খুঁজে পাওয়ার চেষ্টা করো জীবনে, এটাও একটা বড় প্রাপ্তি, যে কোনো কিছুতে মন খারাপ হয় না আর কি, সবকিছুতে আলহামদুলিল্লাহ। সো দ্যাট ওয়াজ এভরিথিং ফর টুডে। টাটা।